তুমি দেখো যতগুলো সিও আছে বাংলাদেশে যদি ধরি, এগুলো কি ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড কেউ হয়েছে কখনো? অ্যাটলিস্ট মেজরিটি আমি যেগুলো চিনি কেউ না। এরা ম্যাক্সিমাম হচ্ছে মিডিওকার। বাই 2030 92 মিলিয়ন জব উইল গো আওয়ে। গ্লোবালি বিভিন্ন রিসার্চ করে দেখা গেছে একটা $1 ট্রিলিয়ন ইকোনমির জন্য আমার 1 লক্ষ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট দরকার। বাংলাদেশে হচ্ছে $500 ট্রিলিয়ন ইকোনমি, লিটল লেস দেন $500 ট্রিলিয়ন। এইটা যদি হয় তাহলে আমাদের কতজন থাকার কথা? 50,000। আমাদের আসছে কতজন? 3,500-এর বেশি হবে না। ভাইয়া অ্যাকাউন্টিং পড়তেছি বা সিএমএ পড়তেছি, আমি সিইও হয়ে যাচ্ছি আবার শেষ পর্যন্ত। তাহলে ভাইয়া এরকম লুক্রেটিভ একটা সাবজেক্ট, এত অপরচুনিটি, আবার এখানে পড়ে সামনে আমি ইন্টারন্যাশনাল ক্যারিয়ারও পাইতে পারবো, তাহলে ভাইয়া এই সাবজেক্ট সম্বন্ধে আমরা জানি না কেন? Accepting the problem is 50% of the problem solved. আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া প্রায় 2.5-3 বছর পর ফাইনালি আমরা মাহতাব ভাইয়াকে আবারও পেয়ে গেছি। এর আগের ভাইয়া এপিসোড ছিল একটা ব্যাঙার, এই সেন্সে যে আমরা তখন 227 কোটি টাকার এমন এক ডিসকাশন, আর মানুষ ফাইনালি হয়তো বা জানতে পেরেছিল যে ওয়াও, বাংলাদেশি একজন সিইও আলহামদুলিল্লাহ এরকম একটা এমএনসিকে এইভাবে করে লিড করে দিতে পারেন, এবং কতগুলো সাকসেস এর স্টোরি ওখানে উঠে আসছিল ভাইয়া। আজকে ভাইয়া আমরা ধরে নেন আমাদের যে অডিয়েন্স দেখছে, দে অলসো ওয়ান্ট বিকাম, যে আমি এইরকম সিইও হব। অনেকে স্বপ্ন দেখে, হ্যাঁ, যে বাংলাদেশি একজন সিইও আলহামদুলিল্লাহ প্রায় কোটি টাকা পার মান্থ যার বেনিফিট বা স্যালারিজ ছিল। আমাদের ইউথ যখন স্বপ্ন দেখে, তার জন্য বিদেশের আর 2-1 লোক দরকার নাই, দে অলরেডি হ্যাভ ফিগারস হিয়ার। আজকের এই এপিসোডে ভাইয়া সেই ইউথদেরকে আমরা প্রপার একদম ক্যারিয়ারের রোড ম্যাপ দিতে চাই, সো দ্যাট ইনশাআল্লাহ সামডে দে ক্যান অলসো বিকাম মাহতাব ভাই। ইনশাআল্লাহ। সো ভাইয়া আপনার কাছে প্রথমেই যেই জিনিসটা জানতে চাইবো সেটা হচ্ছে, আজকে একটা ছেলে হচ্ছে ক্যারিয়ার চুজ করবে, আপনি একটু আমাদেরকে বলেন যে প্রথম 101 যে এই ক্যারিয়ারের দিকে যায়ও না, এই ক্যারিয়ারগুলো এখন ভালো হতে পারে, এইভাবে করে ভাই আজকে শুরু করি ইনশাআল্লাহ। না, আমি যেটা বলবো এখানে কিন্তু কোনো ফর্মুলা নাই। হ্যাঁ, যদি ফর্মুলা থাকতো ক্যারিয়ার বিল্ড আপের, তাহলে কিন্তু আমাদের সব ছেলেমেয়েরাই কিন্তু সিইও হইতো বা যেটা হতে চায় সেটা হইতে পারতো। সো আমার কাছে মনে হয় যে ক্যারিয়ারের এক ফান্ডামেন্টাল জিনিসটা হচ্ছে যে আমাদের সময় হোয়াট মেড আস সাকসেসফুল মে নট মেক আস সাকসেসফুল ইন টুডেজ টাইম। সো কনটেক্সটটা আমাদের মাথায় রাখতে হবে। সো ওই পার্সপেক্টিভ বলবো যে হ্যাঁ, আমার লাইফস্টাইল যদি বা আমার যে গত 30-40 বছরের যে জার্নি, ওইটা ফলো করলে যে আরেকটা মাহতাব তৈরি হবে তা কিন্তু না। সো আমাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট, ধরো তুমি অ্যাসপায়ার করলে যেন আমি ফিউচারে সিও হতে চাই। হ্যাঁ, এখন এটা হচ্ছে তোমার কারেন্ট কনটেক্সটে, এখানে সিও হতে গেলে তোমার নিজস্ব উইকনেস অ্যান্ড স্ট্রেংথ কী আছে, ক্যারিয়ার বা ইন্ডাস্ট্রি অপরচুনিটি কনটেক্সটে কী আছে, ওটার উপরে কিন্তু আমার অ্যাডভাইসটা ডিপেন্ড করবে। আই ক্যানট সে সামওয়ান টু ফলো মি, ইউ ফলো মি দেন ইউ ক্যান বি অ্যানাদার সামওয়ান লাইক মি। এটা কিন্তু উইল বি ভেরি রং স্টার্টিং পয়েন্ট। সো আমি বলবো যে অ্যাভয়েড দ্যাট, যে হ্যাঁ ইউ ক্যান ফলো মি টু পিক ফিউ পয়েন্টস হোয়াট হেল্প মি টু গ্রো। হ্যাঁ, কিন্তু আমাকে অ্যাজ এ হোল নেওয়াটা ঠিক হবে না। ওকে, কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা ইউনিক স্ট্রেংথ অ্যান্ড উইকনেস আছে। সো উই হ্যাভ টু ওয়ার্ক অন দ্যাট। স্টার্টিং পয়েন্ট হবে সেটা। দেন তোমার অ্যাম্বিশন কী, মানে অ্যাসপিরেশন কী। এখন আমি হতে চাই ফুটবল প্লেয়ার, এখন আমাকে জোর করে বলো যে না তুমি ডাক্তার হবো, ইউল নেভার গেট দ্য বেস্ট আউট অফ দ্যাট পারসন। সো আমার মনে হয় ইউ হ্যাভ টু কানেক্ট দ্য এমপ্লয়মেন্ট, যদি এমপ্লয়মেন্ট হয় ওই কনটেক্সটটা কী, ফিউচার অপরচুনিটি কোন জায়গায় বেশি, অ্যান্ড দেন ইউর প্যাশন। এই তিনটা জিনিস যখন একসাথে কানেক্ট করবে দেন ইউল ফায়ার। হ্যাঁ, তখন নো ওয়ান ক্যান স্টপ ইউ। সো আমি বলবো যে টু স্টার্ট উইথ, এখন যে কারেন্ট কনটেক্সটে, এখন যদি দেখি আমরা যখন ধরো আমি ক্যারিয়ার শুরু করছি ইউনিলিভারে, তখন একটা মানুষ চাকরিতে ঢুকলে পরে 30-32 বছর আগে, মানে একটা কোম্পানিতে ঢুকছে ম্যানেজমেন্ট ট্রেনিং হিসাবে, ওখান থেকে রিটায়ার করে তারা বের হচ্ছে। অন অ্যাভারেজ মানে জব এক্সপিরিয়েন্স হচ্ছে 30-32 বছর। ভেরি সিকিউর লাইফ, অ্যান্ড কোম্পানি টেক্স কেয়ার অফ ইউর এভরিথিং, মানে
গাড়ি দিয়ে দিচ্ছে, এসি দিয়ে দিচ্ছে, মানে বাড়ি ভাড়া দিচ্ছে, মানে দ্যাট ওয়াজ দ্য কাইন্ড অফ জব। হ্যাঁ ওই কালচার কিন্তু এখন আর নাই। ধর আমি যদি প্রথমে বলি, আমি ইউনিলেভার জয়েন করি 8,700 না 11,700 টাকা আমার বেতন, হ্যাঁ সে 1993-তে। হ্যাঁ ওটার সাথে তারা কি দিত, ফার্স্ট প্রমোশনটা পাইলেই ফ্রিজ চলে আসতো, টিভি চলে আসতো, কোম্পানি গুডস আমরা পাইতাম ফ্রি, তারপর গাড়ি দিত। তখন মনে হতো বাসার যা আছে সব কিছু হচ্ছে কোম্পানির দেওয়া। দ্যাট ইজ টু গিভ সেন্স অফ ওনারশিপ। ও মাই গড, আই ওয়ার্ক ফর এ কোম্পানি হু রিয়েলি টেক্স কেয়ার অফ আস। ওয়াও তারপর একটা পর্যায়ে ইভেন মানে বাড়ি বানানোর জন্য লোনও দিত। সো ইউ আন্ডারস্ট্যান্ড, ওই কালচার কিন্তু এখন আর নাই। সো ওই কনটেক্সটে দ্যাট টু গিভ এ জব সিকিউরিটি, দ্যাট ওয়াজ পিপল সেন্ট্রিক একটা কালচার। আস্তে আস্তে কিন্তু ওই কালচারটা চেঞ্জ হয়ে আসছে। এখন হচ্ছে পরবর্তী লাইক গিভ অ্যান্ড টেক। তোমার পারফরমেন্স তুমি ভালো দিবা, তোমাকে আমি ডিসপ্রপোর্শনালি পে করবো, পারফরমেন্স ভালো নেই, খোদা হাফেজ, বাই বাই। সো এই যে একটা কিন্তু বড় ট্রান্সফরমেশন হয়ে গেছে। সো আমি 91-93-তে যে কালচারটা ছিল, মাল্টি ন্যাশনালও কিন্তু এরকম ছিল, মানে পিপল সেন্ট্রিক। আমি ওকে ফুললি স্যাটিসফাইড করে রাখবো। ইউ ফিল প্রাউড, ইউর ফ্যামিলি ফিলস প্রাউড, অ্যান্ড ইউ বিকাম কমপ্লিটলি ইন্ডেটেড টু দ্যাট কোম্পানি। কিন্তু এখনকার দিনে ওইটা দেখো কোথাও, অ্যাটলিস্ট আই ডোন্ট সি এনি কোম্পানি ডাজ দ্যাট। সো আমার মনে হয় কারেন্ট কনটেক্সটে আমি যদি দেখি, জব মার্কেট ইজ এক্সট্রিমলি ভোলাটাইল। এখানে প্রেডিক্ট করা, একটা জিনিস আমি প্রেডিক্ট করতে পারি, ভোলাটিলিটি। হ্যাঁ, আর ভোলাটিলিটি কি, সে ফর এক্সাম্পল আমি তো ধরো আমি ফাইন্যান্স অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। জি ফাইন্যান্স অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড ইজ ওয়ান অফ দ্য হার্ড হিট এরিয়াস। কিরকম আমি যদি সিম্পল বলতে বলি, আমাদের যে কোনো অর্গানাইজেশনে একটা বুককিপার লাগে, অ্যাকাউন্টেন্ট রেকর্ডিংয়ের জন্য লোক রাখে, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য লোক লাগে, রিপোর্টিংয়ের জন্য লোক লাগে। দেন রিপোর্টিং হলে পর তার কোশ্চেন অফ অ্যানালাইসিস কামস। এই যে আমি যে বললাম একটা পর একটা, প্রত্যেকটা কাজ এখন এআই ক্যান ডু ইট, এভরিথিং ক্যান বি ডিজিটালাইজড। আই ডোন্ট নিড হিউম্যান টাচ টু ডু দিস জব। 2025 ফেব্রুয়ারিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম একটা রিপোর্ট বের করছিল, হাউ এআই ইজ গোয়িং টু ইম্প্যাক্ট দ্য গ্লোবাল এমপ্লয়মেন্ট সেক্টরটাকে। ওখানে যেটা বলা হচ্ছিল, বাই 2030 92 মিলিয়ন জব উইল গো অ্যাওয়ে, 92 মিলিয়ন। But at the same time they are saying during this time 172 million job will be created. মোর দেন দ্যাট More than that. So এখন মুশকিলটা হচ্ছে কি, 92 million job will go away, but ওই জব ক্রিয়েট হবে, বাট দ্যাট রিকোয়ার্স ডিফারেন্ট স্কিল। ইয়া কার্পেন্টার জব, প্লাম্বিংয়ের জব, এই জব করতে গেলে কিন্তু আমার হিউম্যান টাচ লাগবে, আমার হাত ইউজ করতে হবে। দিস জবস আর মোর সিকিউর দেন সার্ভিস ওরিয়েন্টেড জব। সার্ভিস ক্যান বি অটোমেটেড, এনিথিং ইউ ক্যান সে স্টেপ বাই স্টেপ, স্টেপ নাম্বার 1 এটা করতে হবে, স্টেপ নাম্বার 2 এটা করতে হবে। এইটা যখন তুমি ডিফাইন করতে পারবা, তার মানে দ্য সেম জব ক্যান বি ডান মোর এফিশিয়েন্টলি বাই এ রোবট। আই ডোন্ট নিড এ হিউম্যান বিং ফর দ্যাট। সো এখন তুমি যদি বলো যে ইফ ইউ ওয়ান্ট মোর সিকিউর জব, বেটার বি এ প্লাম্বার অ্যান্ড কার্পেন্টার অ্যান্ড কনস্ট্রাকশন। তুমি তো কনস্ট্রাকশনে আসো, কনস্ট্রাকশন রিলেটেড কাজ তোমার হিউম্যান ইউজ করতে হবে। ওইখানেও চ্যালেঞ্জ আছে, ওখানে আবার 3D প্রিন্টার আছে। 3D প্রিন্টার দিয়ে তুমি কিন্তু ইউ ক্যান অলসো বিল্ড এ হাউস, নো হিউম্যান টাচ, খালি মিক্সচার ঢুকা দেওয়া, বসা দিবা, সে পুরো বাড়ি করে ফেলতে পারে। এটা কিন্তু অলরেডি টেকনোলজি দেয়ার। সো যখন ক্যারিয়ার আমি চুজ করবো, এটা আমার মাথায় রাখতে হবে যে হিউম্যান টাচ কোথায় আছে। এটা হচ্ছে একটা কম্পোনেন্ট আমি বলছি, দ্যার ইজ অ্যানাদার কম্পোনেন্ট। প্লিজ প্লিজ ধর আমি অ্যাকাউন্টিংয়ের পার্সপেক্টিভ বলি, যেহেতু আমি কিছুদিন আগে ICMAB লিড করছিলাম। ক্লারিক্যাল লেভেলে জব আর নাই, বুক কিপিং, বুক রেকর্ডিং, রিপোর্টিং টিপোর্টিং, এইসব জব আর থাকবে না। কোন জায়গাটা ক্রিয়েট হবে? সাস্টেনেবিলিটি। আমরা এখন গ্রিন ইকোনমির কথা বলি, ব্লু ইকোনমির কথা বলি, হাউ টু রেকর্ড দোজ ইনটু ইউর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, ইন্টারেস্টিং। অ্যানালিটিক্যাল স্কিল। হ্যাঁ। এই যে আমার যে এত ডেটা আমি জেনারেট করতেছি, আচ্ছা ঠিক আছে আমি করবো না, রোবট করতেছে, ওই ডেটা তো আমার ইউজ করতে হবে। এই যে ক্লাউডিফিকেশনের মাধ্যমে রিয়েল টাইম যে অ্যানালাইসিস করে আমাকে মানে ড্যাশবোর্ডে বলে দিবে, মাহতাব এই যে এই জায়গায় তোমার রেড অ্যালার্ট, তুমি এখানে ডিসিশন নিতে হবে বা অ্যাকশন নিতে হবে। বুক ক্লোজিং করতে লাগে 1 মাস, রিপোর্ট আসতে লাগে আরও 1 মাস অ্যানালাইসিস করে, ততদিনে তার মধ্যে 2 মাস গন, অ্যান্ড দ্য কনটেক্সট ইন দ্য মার্কেটে হয়তো প্রবলেম হ্যাজ চেঞ্জ বিগ টাইম। সো ওই ডাটাতে আমি করবোটা কি? আসলে তখন মানুষের ডেটার যে একটা ইম্পর্টেন্স আছে, ডিসিশন মেক, এটাও মানুষ ভুলে যায়।
সে ফর এক্সাম্পল আমি যেসব জায়গায় কাজ করছি ইউনিলিভারে বলি রুবিতে বলি আমি একটা জিনিস 0 ডে ক্লোজিং মানে আমি যেদিন মান্থ এন্ড ক্লোজ হলো তারপরের দিন আমার কাছে মানে ওই দিন রাতে 12টার মধ্যে আমার কাছে ক্লোজিং নাম্বার আমার কাছে চলে আসছে রিপোর্ট চলে আসতো সো ফার্স্ট অফ অল আই গেট দ্য ফার্স্ট এন্ড ডেট আমার রেজাল্টটা কী ওইটার উপরে আমি কারেক্টিভ অ্যাকশন নিতে পারি তারপর ফার্দার আরও অ্যানালিসিস করছি সো আই থিঙ্ক টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড এই জায়গাটাতে এই ডিজিটালাইজেশন অটোমেশন এআই গোয়িং টু প্লে সিগনিফিক্যান্ট রোল সাস্টেনেবিলিটির কথা বললাম হ্যাঁ গ্রিন Green ইকোনমি economy, ব্লু blue ইকোনমি ওখানে আসবে এআই বেসড যে অ্যানালিটিক্সগুলো করা হয় সেটা And থেকে আমাদের ডিসিশন দেশে- মেকিং নেওয়া এক্স্যাক্টলি কারণ আমার তো গাইড করতে হবে রোবটকে বটকে ভাই এই লজিক দিয়ে তুমি আমাকে ডিসিশনটা দিবা তারপর আরেকটা হচ্ছে রিসার্চ আমরা এখন কী করি আমরা ChatGPT ব্যবহার করলে বা বিভিন্ন এআই ইউজ করলে একটা রিসার্চ কিন্তু সাথে সাথে ফিজিবিলিটি করে ফেলা যায় আমি একটা যদি সিম্পল এক্সাম্পল দিই আমি পার্সোনালি ইউজ করি সেটা হচ্ছে আমি আগে যখন একটা প্রেজেন্টেশন তৈরি করতে যাব আমার টিমকে এনে ব্রিফ করতে হইতো ভাই এটা আমার কনসেপ্টটা শেয়ার করতে হইতো তারপর ও ব্যাক করতে গিয়ে সে আমার কনসেপ্ট অনুযায়ী সে একটা কিছু তৈরি করে নিয়ে আসতো ও যখন নিয়ে আসতো ও কিন্তু আবার ওর নিজস্ব অনেক কিছু এখানে ঢুকাই দিত হ্যাঁ আর আমি যেটা কমিউনিকেট করতেছি সেটা সে পুরোপুরি যে ক্যাচ করতে পারতেছে তাও না সো দেখা হইতো কি একটা প্রেজেন্টেশন 10 স্লাইডের বা 20 স্লাইডের একটা প্রেজেন্টেশন তৈরি করতে অনেক সময় 7 দিন লেগে যেত এখন আমি কি করি আই নো হোয়াট আই এম লুকিং ফর আমি বসি আমি ChatGPT ইউজ করি ক্যানভা ইউজ করি আর গামা ইউজ করি আমি বসে আই নো হোয়াট আই ওয়ান্ট আমি সবগুলো জিনিস আর কী কী রিপোর্ট আমার কাছে আছে আমি সব ঢুকাইতে আমি যখন একটা ইনস্ট্রাকশন দিই আমি ইনস্ট্রাকশন দিয়ে কিন্তু আমার ল্যাঙ্গুয়েজে দিচ্ছি অ্যান্ড আই নো এক্স্যাক্টলি হোয়াট আই ওয়ান্ট আমি আর তোমার কাছে বা নাফিসের কাছে যাচ্ছি না 5 মিনিটও লাগে না আমার একটা প্রেজেন্টেশন তৈরি হয়ে যায় জাস্ট গিভিং এন এক্সাম্পল না, true. ইট উইল বি অ্যাপ্লাইড ইন মেনি এরিয়াস সো True, আমার কথা হচ্ছে যে এগুলো আমাদের বুঝতে হবে সো এই বেসিক লেভেলে যদি জব হয় ইউ আর ইন বিগ ট্রাবল So you have to look for something, a skill which will be required in future. You have a knowledge of AI, you are going to survive. আর যার knowledge নাই of AI, he'll definitely lose his job. আর আমাদের যাদের বয়স 50 বছর পার হয়ে গেছে তারা এক্সপিরিয়েন্সের ওয়েটে মোটামুটি সার্ভাইভ করা যাবে কিন্তু যারা ওই যে 35-45 বছরও বয়সে আছে তারা কিন্তু এই সুনামির মধ্যে পড়বে এআই যে সুনামি এই যে যারা জেনজি বা আলফা বলি দে হ্যাভ দ্য রাইট মাইন্ডসেট দে ক্যান কোপ আপ উইথ দিস ভেরি ওয়েল মিলেনিয়ালস এর খবর মিলেনিয়ালস গুলো হ্যাঁ মিলেনিয়ালসের জন্য একটু চ্যালেঞ্জ বাট শোনো ইট ইজ নট এ চ্যালেঞ্জ লুক আমি আমার বয়সে এসে আমি যদি এআই শিখতে পারি টুল ব্যবহার করতে পারি তুমি কেন পারবা না ভাইয়া এখন আপনি যে ডেটাটা দিলেন যে এতগুলো জব হারিয়ে যাচ্ছে হ্যাঁ আবার নতুন জব তৈরি হচ্ছে ঠিক আছে ভাইয়া ওখানে আবার এআই এর স্কিলটাও দরকার হবে সামনের দিনে বা এআই স্কিল দরকার হবে না আর কি কি দরকার হবে সেটা এখনও জানি না ভাইয়া আপনি যেরকম ভাইয়া জাস্ট অ্যাকাউন্টিংয়ের এক্সাম্পলটা যদি আমরা আসি আপনি বললেন যে এই জবগুলোর মধ্যে অনেক চেঞ্জেস আসতে যাচ্ছে তাহলে এখন একটা ছেলে মনে করেন অ্যাকাউন্টিং অলরেডি পড়তেছে তাকে আপনি কিভাবে গাইড করবেন আমি যদি অ্যাকাউন্টিং যদি আমি একটু ব্রডার পিকচারটা দিই যেহেতু আমি আবার ইউ নো দ্যাট আই ওয়াজ প্রেসিডেন্ট অফ ICMAB আই হ্যাড টু ওয়ার্ক অন একটা পলিসি লেভেল অনেক কিছুই মানে আমি জাস্ট অপরচুনিটিস পার্সপেক্টিভে বলতেছি যে কোথায় জবটা ক্রিয়েট হবে বাংলাদেশের জন্য অপরচুনিটিটা একটু বেশি কিরকম একটা হচ্ছে কীভাবে বাংলাদেশে গ্লোবালি বিভিন্ন রিসার্চ করে দেখা গেছে একটা $1 ট্রিলিয়ন ইকোনমির জন্য আমার 1 লক্ষ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট দরকার $1 ট্রিলিয়ন ইকোনমি 100K প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট দরকার ওই ইকোনমিটাকে সাপোর্ট দেওয়ার জন্য ওকে বাংলাদেশ হচ্ছে $500 ট্রিলিয়ন ইকোনমি লিটল লেস দেন $500 ট্রিলিয়ন এইটা যদি হয় তাহলে আমাদের কতজন থাকার কথা 50,000 50,000 আমাদের আসছে কতজন জানি না আমাদের 2টা বডিজ আছে CA অ্যান্ড CMA দুইটা মিলে আমরা যদি সাবসেট করি 3,500-এর বেশি হবে না 50,000 50,000-এর জায়গায় আমার 3,500 আছে 3,500 মাত্র দুইটা ইনস্টিটিউট মিলে কারণ এখানে আবার দুইজন আবার দুই জায়গায় মেম্বার আছে সো ওগুলো যদি আমরা বাদ দিই আমরা 3,500-এর উপরে না সো এই যে হিউজ সাপ্লাই ডিমান্ড সাপ্লাই গ্যাপ না এবং এখানে দেখো জবটা ক্রিয়েট হবে যে আমি বললাম যে জব ক্রিয়েশন উইল বি মাচ মোর হ্যাঁ এটার মধ্যেও যেটা আমি আগে বলেছি বুক কিপিং রেকর্ডিং ডাটা এন্ট্রি এইসব জব থাকবে না ইভেন রিপোর্টিং জবও থাকবে না এগুলো সিস্টেম বা বট করে ফেলবে সো তার মানে নতুন যে জবগুলো ক্রিয়েট হবে অডিটিংয়ে জব ক্রিয়েট হবে সাস্টেনেবিলিটি রিপোর্টিংয়ে জব ক্রিয়েট হবে
গ্রিন ইকোনমি, ব্লু ইকোনমি অ্যানালাইসিস করতে এগুলোতে রিপোর্ট হবে, এআই টুল ডেভেলপমেন্টে ইউজ হবে, কনসালটেন্সিসতে লাগবে। সো ওইসব জায়গায় কিন্তু নতুন নতুন অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে কি, গ্লোবালি একটা ডাউন টার্ন চলতেছে, অ্যাকাউন্টিংয়ের প্রতি নজরটা কমছে। মানে অ্যাকাউন্টিং প্যারেন্টসরা অ্যাকাউন্টিং প্রফেশনটাকে খুব একটা ভ্যালু করতেছে না, মানে প্যারেন্টসরা অ্যাকাউন্টিং প্রফেশনকে করতেছে না। সবাই ইঞ্জিনিয়ার হবো আমরা সবাই। শুধু বাংলাদেশে না, গ্লোবালি কিন্তু গুড স্টুডেন্টস আর নট কামিং টু দ্যাট প্রফেশন। তার মানে এখানে ডিক্লাইনিং, মানে আমার ডিমান্ড সাপ্লাইতে অলরেডি একটা গ্যাপ আছে। অন দ্য টপ অফ দেখা যাচ্ছে যে লেস স্টুডেন্টস আর কামিং। সো এই জায়গায় একটা ক্লিয়ার অপরচুনিটি কিন্তু ওয়ার্ডেন হচ্ছে। এইটা এখানে আমার মনে একটা অ্যাওয়ারনেস দরকার আছে আমাদের প্যারেন্টসদের, কারণ প্যারেন্টসে তো আমাদের ফার্স্টে গাইড করে আমাদের ছেলে মেয়েদের। সো ওইটা একটা কারণ আমাদের বাংলাদেশে বা পৃথিবীর সব জায়গায় একটা গ্যাপটা ওয়ার্ডেন হচ্ছে। এটা কারণটা কি, অনেকে মনে করে যে একটা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, সিএ হোক, সিএমএ হোক, সিপিএ হোক, চান্সেস অফ সাকসেস ইজ লো, মানে আমি পাস করবো কি না। কথার কথা আমাদের আইসিএমের কথা যদি আমাদের 30,000 স্টুডেন্টের মতো আছে, রেজিস্টার্ড স্টুডেন্ট 30,000, কিন্তু আমার মেম্বার হচ্ছে 2,000, লেস দেন 2,000। তাহলে ভাই either we are not being able to onboard right quality of people and therefore they are not passing out. এবং এটা একটা পারসেপশন ক্রিয়েট করছে, আমি এখানে ঢুকলাম কিন্তু কোনো গ্যারান্টি নেই যে আমি পাস করে বাড়িতে পারবো। ভাইয়া বুঝতে পারছি। এখন আমি একসাথে দুইটা জিনিস আমার মাথায় আসতেছে। একটা হইতেছে তাহলে ভাইয়া যারা পাশ করতেছে না তাদের কি হবে, আর যারা পাশ করতেছে নিশ্চয়ই তারা তাহলে অনেক ভালো কিছু করতে পারবে। অনেক ভালো কিছু করতে পারার কথা। ধরো কথার কথা আমি যদি আইসিএমের কথা বলি, at this point of time, আপনি তো ভাইয়া আইসিএমএবির স্টুডেন্ট ছিলেন। হ্যাঁ, আমি স্টুডেন্ট ছিলাম, আমি প্রোডাক্ট অফ আইসিএমএবি। এখানে যদি বলি এই মুহূর্তে আমাদের 100 জন সিও উই হ্যাভ ডেলিভার্ড, কারেন্টলি সার্ভিং সিও হচ্ছে 100 জন, 300 হচ্ছে সিএফও। সো আমার যদি 1850 বা 1900 মেম্বারদের মধ্যে 400 কিন্তু সুপার এলিট ক্লাস লেভেলে আছে। সো ওই জায়গাটা কিন্তু উই আর কোয়াইট ডমিনেন্ট। সো তুমি চিন্তা করো, বাট এরকম যদি আমি আর 1000 সিও তৈরি করতে পারতাম, 1000 সিএফও তৈরি করতে পারতাম, দেশের চেহারাটা কীরকম হইতো। কয়েকটা এক্সাম্পল নোটেবল কোনো নাম বলা যাবে? CEOs না, আমাদের তো অনেক আছে। ধরো আমাদের এনবিআর চেয়ারম্যান এখন From ICMAB? ICMAB, হি ওয়াজ অলসো পাস্ট প্রেসিডেন্ট অফ ICMAB। আব্দুর রহমান, আমাদের আরিফ খান আছে শান্তার এখন ভাইস প্রেসিডেন্ট, একসময় সে বিসেকের কমিশনার ছিল, আইডিএলসির এমডি ছিল। জামাল আহমেদ চৌধুরী আছে, তারপর আমাদের কি নওয়াজ ভাই আছে একজন, ওয়ান অফ দ্য ফার্মাসিউটিক্যাল কোম্পানির টপ লেভেলে আছে। সিএক্স লেভেলে তো লোকের শেষ নেই আর কি। ভাইয়া অ্যাকাউন্টিং পড়তেছি বা সিএমএ পড়তেছি, আমি কিভাবে আমি সিইও হয়ে যাচ্ছি আবার শেষ পর্যন্ত? আমি সরি, আমার সামনে একজন এক্সাম্পল আছেন, বাট আসলে হাউ ডাজ ইট ওয়ার্ক? অ্যাকাউন্টিং গিভস ইউ ওয়ান থিং, বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ নাম্বার। একটা কোম্পানির হেলথ কোথা থেকে বুঝবো? নাম্বার দেখে বোঝা যায়। দিস ইজ ওয়ান এরিয়া উই আর গুড অ্যাট। হ্যাঁ, এখন মুশকিলটাও কি, আবার আমাদের কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। কিরকম ভাইয়া? একটা যদি প্রোফাইলিং করো তোমার নিজের, একটা কর্পোরেটে যদি আমি থাকি, বস মানে প্রোফাইলিং অফ এ বস, মানে আমি এটার নাম দিয়েছিলাম নো ইউর বস, KYB। KYC তো আমরা সবাই জানি, নো ইউর বস। এখানে যদি প্রোফাইলিং করে, এটা দুইটা প্যারামিটারে করা যায়। লাইকেবিলিটি, ধর ইফ ইউ টেক নাফিসেস এক্সাম্পল, এভরিওয়ান লাইকস হিম বিকজ হি ইজ সাচ এ লাভলি ক্যারেক্টার। সারাক্ষণ জোকস ক্র্যাক করতেছে, মজার মজার কথা বলতেছে, এভরিওয়ান লাভ নাফিস। আরেকটা হচ্ছে কম্পিটেন্সি, মানে স্কিল, মানে যে কাজটা করে। এখানে অ্যাকাউন্টেন্টের পজিশনটা কোথায়? অ্যাকাউন্টেন্টের পজিশন হচ্ছে উই আর ভেরি গুড ইন দ্য জব দ্যাট উই ডু, কম্পিটেন্সি ইজ ভেরি হাই, নো ওয়ান লাইকস। আমি জানি না তুমি কাজ করছো, তুমি জানো, যে কোনো অর্গানাইজেশনে যাও, HR, অ্যাকাউন্টেন্ট, অ্যাডমিন, 3 থ্যাঙ্কলেস জবস। থ্যাঙ্কলেস জব, বাট কিন্তু পার্টিকুলার আমি অ্যাকাউন্টেন্টের কথা বলি, এদেরকে কেউ পছন্দ করে না। কারণটা কি, অ্যাকাউন্টেন্ট হ্যাজ লট অফ অথরিটিস, বাজেট অ্যাপ্রুভাল, স্পেন্ডিং অ্যাপ্রুভাল, এটাই। এবং অনেক সময় আমরা এটাকে এত মানে এম্পাওয়ার্ড ফিল করি, এবং আমরা ট্রাই টু হোল্ড থিংস, যার ফলে কনফ্লিক্ট হয় অন্যের সাথে, অ্যান্ড প্রত্যেকে ফিল দ্যাট অ্যাকাউন্টস ইজ এ ব্যারিয়ার টু দ্য গ্রোথ, যার ফলে একটা কনফ্লিক্ট ক্রিয়েট হয়, অ্যান্ড দে আর অলওয়েজ ডিসলাইকড। এই গ্রুপটাকে কী বলে জানো? হাই অন কম্পিটেন্সি, লো অন লাইকেবিলিটি, দে আর কল কম্পিটেন্ট জার্ক। দে আর কম্পিটেন্ট বাট দে আর জার্ক। আর হাই অন লাইকেবিলিটি যদি হয় অ্যান্ড লো অন কম্পিটেন্সি, তাদেরকে কী বলে? লাভেবল ফুল। সেই হ্যাঁ, লাভেবল ফুলটা কি? ধরো
একসাথে আমরা বসে কাজ করতেছি, এখানে আমরা রুমে যারা আসি, নাফিস হঠাৎ করে চা খাওয়ার শখ হলো, সে প্যান্ট্রির দিকে গেল, সাথে সাথে মনে হবে একটু আড্ডা মারে আসি, একটু ফ্রেশন আপ হয়ে আসি, ও উঠছে, সাথে সাথে আর 4-5 জন ওর সাথে চলে গেল। দে আর লাভেবল ফুল, দুই সেট অফ পিপুল অ্যান্ড অর্গানাইজেশন নিডস। বাট এটা হচ্ছে কখন কাকে দরকার বেশি। ধরো সে ফর এক্সাম্পল একটা অর্গানাইজেশন এখানে সাইলোতে কাজ করে, সিএমও সিটিওর সাথে কথা বলে না, সিটিও সিএফওর সাথে কথা বলে, কেউ কারোর সাথে কথা বলে না, সবাই সবার লাইনে এক্সপার্ট, সে তার মতো বস যা বলে করে দিয়ে দেয়। দ্যাট ইজ কল্ড সাইলো অর্গানাইজেশন। ওকে, Silo organization, you need lovable full much more. You bring all the people together from different function and different boxes. So when you have, as an organization, you are running on a silo and convert them into a united team, where you get the biggest strength? When the 5 functions work as a united team. দ্যাট 5 You- ফাংশনস। 5 ফাংশন, ধরো যে কোনো Okay, ফাইন্যান্স, মার্কেটিং, টেকনোলজি, আইটি ফাইটি যা আছে, এরা যদি একসাথে কাজ করে, একই অবজেক্টিভ নিয়ে কাজ করে, দেন ইউ গেট দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ। ইয়া, সো বাংলাদেশের ম্যাক্সিমাম অর্গানাইজেশন আমার দেখার মধ্যে দে অপারেট ইন সাইলো। সাইলোতে কাজ করা ইজি। ওকে আমি সিএফও, ভাই এনিথিং অ্যাবাউট ফাইন্যান্স, মাই ডিসিশন ইজ ফাইনাল। ওকে, আই এম নট গোয়িং টু লিসেন টু অ্যান্ড টক টু অ্যান্ড কনভিন্স এনি আদার ফাংশন, সিটিও সিএমও আমার দরকার নেই। সিএমও মনে করে অ্যাজ ফার এজ কোম্পানি ইজ কনসার্ন, ইজ মাই কল। Don't come and talk to me and teach me what is the right program. That way you are losing opportunity of taking different, getting different perspective from the other functions. Best decision তখনই তুমি নিতে পারবে যখন তুমি different perspective will come on the table. ইয়া, আমি কিন্তু একটা লেখাতে লিখছি, পাওয়ার অফ পার্সপেক্টিভ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এক সেলসম্যানকে ধরো, তুমি ইউ আর দ্য বস অফ দ্য অর্গানাইজেশন, হেড অফ সেলস, ওকে ভাইয়া, ইউ সেন্ট মি মাহতাব, ইউ গো অ্যান্ড, আমি একটা মার্কেট দেখে আসছি, শুনছি ধর তোমার শু ব্যবসা আর কি, জুতার ব্যবসা করো। করি। সো মাহতাব দেখে আসছে ওই গ্রামটাতে এখানে কি অপরচুনিটি আছে। আমি গিয়ে দেখলাম আরে এমন গরিব গ্রাম, এখান থেকে জুতেই পড়ে না। আমি বলছিলাম সাজ্জাদ বস, এখানে কোনো লাভ হবে না, এখানে কোনো জুতেই পড়ে না, আপনি কি জুতা বিক্রি করবেন। সামা তুমি অ্যাজ এ বস তুমি বুঝছো ইউ আর নট স্যাটিসফাইড উইথ দ্য রেসপন্স, তুমি পাঠালেন নাফিসকে, আচ্ছা তুমি যাও দেখে আসো কি আসলে অবস্থা। ও এসে নাফিস এসে বলে সাজ্জাদ বসার এসে অপরচুনিটি এখানে কি ভাব, একবার যদি আমি জুতো পড়ানো শিখাইতে পারি তাহলে তো পুরো মার্কেটই আমার। দিস ইজ কল্ড পাওয়ার অফ পার্সপেক্টিভ। ইফ ইউ সি দ্য পজিটিভ সাইড অফ ইট, ইউল অনলি সি পজিটিভ, বিউটিফুল। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু সি নেগেটিভ সাইড অফ ইট, ইউ ক্যান অলসো নেগেটিভ। সো আমার সাইলোতে লাভেবল ফুল ইজ এক্সট্রিমলি নিডেড। বাট এখন কথা হচ্ছে আমরা যে লেখাটা লিখছি, এটা আমি যেটা বলতেছি এটা কিন্তু একটা হার্ভার্ড রিসার্চের একটা আউটপুট। আর যে হাই অন কম্পিটেন্ট অ্যান্ড হাই অন লাইকেবিলিটি, তাকে বলে লাভেবল স্টার। আমার একটা গ্রুপ আছে লাভেবল ফুলে, ও কীভাবে লাভেবল স্টার হইতে পারবে, ওয়েন হি ডেভেলপ কম্পিটেন্সি। আমার ক্ষেত্রে যদি বলি, আমি যখন ইউনিলিভার থেকে রুবিতে জয়েন করি, হোয়াট ওয়াজ দ্য বিগেস্ট উইকনেস আই হ্যাড, আমার তো টেকনোলজি নিয়ে কোনো নলেজই নেই। এই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক ব্যবসা, আমি তো প্রোডাক্ট ব্যবসা করে আসছি, কনজিউমার প্রোডাকশনে ডিল করছি, এটা তো সামথিং অ্যাবসলিউটলি নিউ, যেটা মানুষ বলে হাওয়া বিক্রি করে ব্যবসা করে। এই হাওয়াটা যে এত দামি হাওয়া, এয়ার টাইম, আমরা বলি স্পেকট্রাম, হ্যাঁ, এটা বিক্রি করেছে। এই যে টেকনোলজিটা কীভাবে কাজ করে, অ্যান্ড আই ক্যান টেল ইউ অ্যাজ এ সিএফও আই ওয়াজ অলসো রেসপন্সিবল ফর প্রকিউরমেন্ট, আই মেড লট অফ মিস্টেকস। আমি মিস্টেক করে করে শিখছি। আমি কিন্তু ইউটিউব দেখে শিখছি, আমি পড়ে শিখছি, আমার কলিগদের কাছ থেকে শিখছি। সো আমার শেখাটা কিন্তু অ্যাটলিস্ট আই হ্যাভ দ্যাট মাচ অফ নলেজ, একটার বড় সিটিওকে আই ক্যান চ্যালেঞ্জ, আই ক্যান I have that level of knowledge. It's not that I have in-depth knowledge as a CTO, but I can have conversation and decent knowledge to give him a tough time. Debate and get the best out of him. আপনাকে কিছু একটা বুঝাই দিলে আর আপনি না ওটা হবে না। হ্যাঁ, সো এইটা কিন্তু আমার ডেভেলপ করতে হয়েছে। সো আমার কিন্তু যখন আমি আমার ওই রোলের পার্সপেক্টিভে বলি, যখন আমি রুবিতে ঢুকি, আই হ্যাড অ্যাকাউন্টিং কম্পিটেন্সি ভেরি হাই, কিন্তু ওই পার্টিকুলার জবে কিন্তু অ্যাকাউন্টিং কম্পিটেন্সি ইজ নট গুড এনাফ। না, আমার কিন্তু তখন আমার বিজনেস কম্পিটেন্সি বাড়াইতে হবে, টেকনিক্যাল কম্পিটেন্সি, বিকজ দ্যাট ওয়াজ মাই উইকেস্ট লিঙ্ক। I worked on it, I improved my strength and my competency framework,
আর লাইকেবিলিটি তো ইট ইজ ইউর সফট স্কিল যেটা বললাম, ওই দুইটা যখন একসাথে তুমি কাজ করছো অটোমেটিকলি মুভ টু লাভেবল স্টার। বাট ট্র্যাজেডিটা কি, লাভেবল ফুলদের ক্ষেত্রে বেশি হয়। দে আর রিকোয়ার্ড ওয়েন দে আর ইন সাইলো, ওয়ান্স থ্রু ইউর ট্রান্সফরমেশন জার্নি ইউ ওভারকাম দ্যাট প্রবলেম, ওদের নিডটা আর থাকে না। তখন যদি কোনো রিডান্ডেন্সি চলে কোম্পানিতে, দে উইল বি দ্য ফার্স্ট ওয়ান টু লুজ জব। মানে এখন একটা ডিসিশন নিতে হবে, অ্যানালিসিস কিছু একটা দিতে হবে, এই লোকটা আসলে আর নেই। কিন্তু একটা কম্পিটেন্সি জানার লোক, সে যদি কম্পিটেন্সি হাই থাকে, সফট স্কিল অ্যাকোয়ার করা কিন্তু ইজিয়ার। বাট সফট স্কিল ওয়ালা লোক, সে কম্পিটেন্সি আর্ন করবে, দ্যাট ইজ ডিফিকাল্ট। অ্যাকাউন্টেন্ট বা ICMAB যারা আছে তারা কিন্তু ভেরি গুড অ্যাট কম্পিটেন্সি অ্যাজ ফার এজ অ্যাকাউন্টিং জব ইজ কনসার্ন। তারা যদি লাভেবল স্টার হইতে চায়, তারা যদি একটু সিনসিয়ারলি সফট স্কিল ডেভেলপ করে, রিলেটিভলি ইজিলি দে ক্যান শিফট ইন টু লাভেবল স্টার। তোমাকে বলেছে না তোমাকে অ্যাকাউন্টিং শিখতে হবে, ফিজিক্সের একজন CEO, সে কি কালকে শিখতে পারবে কম্পিটেন্সি বলে? ইট টেক্স টাইম। সো দুইটারই নিড আছে বিজনেসে, দুইটারই নিজস্ব ভালনারেবিলিটি আছে। হোয়াট উইল বি ইউর অবজেক্টিভ? ইউ ওয়ান্ট টু বি CEO, you have to be good at competency, Yes. you have to good at likability. Only then you can be lovable star. And that's a perfect boss. You are perfect CEO there. loved it. I think I understand why you are CEO like now. That I don't understand. These are small technique. এই যে তোমাদের অডিয়েন্স যদি এটা বুঝতে পারে, যারা অথবা নতুন তারা অথবা বুঝতে পারে, এটা কর্পোরেট কালচার থাকলে এই কথাটা আরো ভালো বুঝতে পারবে। বাট এই জিনিসটা যদি কেউ মাথায় নেয়, আই থিঙ্ক দে উইল বি বেটার বস অ্যাট লিস্ট। ভাই তাহলে আমরা কি ইজ ইট সেফ টু সে যে দে হ্যাভ টু হ্যাভ যে হার্ড কোর স্কিলসের সাথে দে নিড টু অলসো ফোকাস অন দ্য লাইক পিপল স্কিলস অ্যান্ড ইমোশনাল ডেফিনেটলি আমি বলবো যে 70% ইজ সফটওয়্যার স্কিলস অ্যান্ড 30% হার্ড স্কিলস। আমি আগে বলছি, হার্ড স্কিল যদি হইতো, সব ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড স্ট্যান্ড করা ছেলেমেয়েরাই কর্পোরেট লিড করতো বা দেশ লিড করতো। তুমি যদি দেখো লিডার, নট নেসেসারি দে আর অল গুড স্টুডেন্টস, দ্যাট ইজ ট্রু। দেয়ার আর এক্সেপশনস। কারণ আমি এটা লেখার পরে অনেকে আমাকে মেসেজ দিছে ওকে, যে ভাই আমি তো এরকম ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছি, আমি তো ঠিকই ভালো পজিশনে গেছি। বাট দোজ আর এক্সেপশনস, নট এভরিওয়ান ইজ লাইক। ভাইয়া আপনি হচ্ছেন ICMAB স্পেশালি CM এর কথা বলেছিলেন, মানে অ্যাকাউন্টিং একটা সাবজেক্ট। সো প্লিজ আমাদের অডিয়েন্সের জন্য ভাই আপনি যদি একটু ডিটেইল বলতেন। অ্যাকাউন্টিং স্পেসে দুই ধরনের প্রফেশনাল অ্যাকাউন্টিং ডিগ্রি হয়। একটাকে আমরা বলি CMA, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস, যারা ম্যানেজমেন্ট ডিসিশন মেকিংয়ে হেল্প করে, কস্ট কন্ট্রোলে হেল্প করে, ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং, এইসব জায়গায় তাদের স্পেসটা, প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট, এই স্পেসগুলোতে CMA-রা কাজ করে। আরেকটা প্রফেশনাল বডি আছে অ্যাকাউন্টিংয়ে, সেটা বলে CA, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তারা মেনলি স্ট্যাটিউটরি অডিট নিয়ে কাজ করে। এই যে তোমাদের কোম্পানি অডিট করতে হবে, সো এটা হচ্ছে পিওর অ্যাকাউন্টিং একটা কমপ্লেক্স। আর এটা হচ্ছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এটা মোর হচ্ছে দুইটাই স্ট্যাটিউটরি, একটা হচ্ছে অর্গানাইজেশন ভিতরে কাজ করে, আরেকটা হচ্ছে অর্গানাইজেশনের অডিটিংয়ের জন্য কাজ করে। সো এই দুই ধরনের প্রফেশন আছে। অ্যাজ ফার এজ CMA, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট যদি বলি, ইট ইজ গভর্ন বাই অ্যাক্ট অফ পার্লামেন্ট। একটা কিন্তু অ্যাক্ট আছে CMA কি করতে পারবে, কি করতে পারবে না। ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে ইটস এন ইনস্টিটিউশন, যেটাকে আমরা ICMAB বলি, ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। ইট ইজ গভর্ন বাই পার্লামেন্টারি অ্যাক্ট। ওকে, It is under Ministry of Commerce. It is in most of the act within the Bangladesh. তারপর কিন্তু এটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড। সে ফর এক্সাম্পল CMA করার পর আই ওয়ান্ট টু, এখন আমি দেশে বাইরে চলে যাব, বাইরে হয়তো বা আমার CMA ডিগ্রি ইজ নট দ্যাট রিকগনাইজড, ICMAB ডিগ্রিটা বাংলাদেশে রিকগনাইজড। তখন কিন্তু আমাদের যে কোর্সটা কারিকুলাম যে তৈরি করা হয়, আমরা কিন্তু সীমা UK-র সাথে অ্যালাইন করেছি। ওকে, সো দে রিকগনাইজ আওয়ার কোর্স। সো আমি একটা স্ট্র্যাটেজিক এক্সাম দিয়ে কিন্তু আমি সীমা ডিগ্রি পেয়ে যাচ্ছি, যেটা আমার আছে। ওকে, আমি আমি 2014 সালে আমি ওই CFO থাকা অবস্থাতেই পরীক্ষা দিয়ে আমি আর্ন দ্যাট ডিগ্রি। একটা পরীক্ষা দিতে নট এ বিগ ডিল। সো ওভারনাইট ইউ বিকাম এ ইন্টারন্যাশনাল রিসোর্স, যেটা
ইন্টারন্যাশনাল বডিগুলো রিকগনাইজ করে। সো ভাইয়া আইসিএমবি একটা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখানে যদি আমি সিএমএ পড়ি, আমি এটা বলতে পারবো যে আমি একটা সরকারি ইনস্টিটিউটে একটা সরকারি সাবজেক্ট। হ্যাঁ, এটা বলা যেতে পারে, যেহেতু আমি বললাম যে আমাদের কমার্স মিনিস্ট্রির আন্ডারে আমাদের মানে উই আন্ডার দ্য সুপারভিশন অফ কমার্স মিনিস্ট্রি, আর এটা যেহেতু অ্যাক্ট অফ পার্লামেন্ট, এর চেয়ে হার্ড করতে আর কিছু হইতে পারে না। না ভাইয়া, এখানে একটা প্রশ্ন আসে, আপনি আমাকে একটু হেল্প করেন, যে সরকারি ভার্সিটি বা সরকারি জায়গায় পড়লে তো খরচ কম, এই জায়গাও কি তাহলে? না, এটা ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, যেটা হয়তো অনেকে জানে না। একটা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন হতে যে পরিমাণ খরচ হয় একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে, সরকারের সাথে আমি কম্পেয়ার করবো না, সরকারি ইজ ভেরি চিপ। সরকারি আমি যদি প্রাইভেটের সাথে কম্পেয়ার করি, একটা সিএমএ ডিগ্রি নিতে 1/4 অফ দ্যাট কস্ট ইজ রিকোয়ার্ড। 4/1 বা আরও কমেও, আমরা যেহেতু আবার অনেকে স্কলারশিপও দিই, এর চেয়ে কমেও সিএমএ পাস করে ফেলতে পারে। দ্য কস্ট অফ ডিগ্রি যদি আমি চিন্তা করি লাইফ টাইম, ইট ইজ মাচ চিপার। কতদিনের প্রোগ্রাম? এটা ওয়ান ক্যান ফিনিশ ইট অ্যাজ লো অ্যাজ 2.5 years, বাট অনেকে আবার 2 yearsের মধ্যে করে ফেলতে পারে যদি ইফ ইউ আর গ্র্যাজুয়েট। আমরা কিন্তু এক্সামশনও দিই। সে ফর এক্সাম্পল তুমি বিকম ব্যাচেলর অফ কমার্স বা ব্যাচেলর অফ অ্যাকাউন্টিং বা এই ধরনের কোনো সাবজেক্ট নিয়ে আসো, ইফ দ্য কোর্সেস আর ম্যাচিং উইথ আওয়ার কোর্সেস, উই গিভ এক্সামশন, সো ইউ ডোন্ট হ্যাভ টু গিভ দোজ এক্সাম। সো একজন যদি অ্যাকাউন্টিং স্টুডেন্ট আসে, আমাদের যদি কোর্স যদি মিলে যায়, উই ক্যান গিভ অ্যাজ মেনি অ্যাজ 7-8 সাবজেক্টসে আমাদের এক্সামশন। সো যারা এক্সামশন নিয়ে আসবে, দে ক্যান ডু উইদিন ইভেন লেস দেন 2 years। আর যদি ফুল ফ্লেজে যারা ইন্টারমিডিয়েট পাস করে ঢুকবে, তাদের 2.5 বছর চাইলে তারা শেষ করে দিতে পারে। ভাই আমি একটু, আমার খুব মানে ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন হচ্ছে আপনার কাছে, যে দেখেন এরকম লুক্রেটিভ একটা সাবজেক্ট, আপনি এর আগে বললেন যে বাংলাদেশে এখন 50,000 অ্যাকাউন্টেন্ট আমাদের দরকার, ওয়ারেস 3,500 হয়তো বা আমাদের আছে। তাহলে ভাইয়া এরকম লুক্রেটিভ একটা সাবজেক্ট, এত অপরচুনিটি, আবার এখানে পড়ে সামনে আমি ইন্টারন্যাশনাল ক্যারিয়ারও পাইতে পারবো, তাহলে ভাইয়া এই সাবজেক্ট সম্বন্ধে আমরা জানি না কেন? আইসিএমবি সম্বন্ধে সেভাবে আমরা জানি না কেন? ইন দ্য মাইন্ড অফ গার্ডিয়ানস, সিএমএ সম্বন্ধে বা অ্যাকাউন্টিংয়ের সম্বন্ধে একটা নেগেটিভ ধারণা আছে। আমরা যেটা দেখছি যে গ্র্যাজুয়ালি ইন্টারেস্ট, যেরকম ডাক্তার ইঞ্জিনিয়ারের প্রতি একসময় ছিল, এটা এখন একটু ইটস ডুইনলিং নাও, কমে আসতেছে। অ্যাকাউন্টেন্টদের প্রতি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, এটা একটা হাই একটা ইমেজ ছিল, এটা একটু কমে আসছে, যার ফলে সাপ্লাই অফ স্টুডেন্ট ডিক্লাইনিং। এই অবস্থায় আমরা যেটা একটা কাজ করেছি, এই যে জানেন অ্যাকাউন্টিং, এটা আসলে আরবান সেন্ট্রিক। আমাদের যে ব্রাঞ্চেসগুলো আছে, আমরা সিএম এর কথা বলি বা সি এর কথা বলি, ব্রাঞ্চেসগুলো সব আরবান এরিয়াতে। আমরা যেটা করেছি কিছুদিন আগে আইসিএমএবিতে ফর দ্য ফার্স্ট টাইম, উই হ্যাভ মেড ইট অনলাইন এডুকেশন। আমি বলি ব্লেন্ডেড এডুকেশন। ব্লেন্ডেড মানে কি, ক্লাসরুম তো ক্লাসরুম হতোই, আমাদের যেসব ব্রাঞ্চে আছে ওগুলো হয়, প্লাস আমাদের ঢাকাতে হয়। কিন্তু এটা ডিসঅ্যাডভান্টেজটা কি, বাংলাদেশে কিন্তু গুড কোয়ালিটি টিচার সব জায়গায় নাই। আমি রাজশাহীতে গেলে গুড কোয়ালিটি টিচার আমি বলবো যে নাই, না পাওয়া খুব ডিফিকাল্ট হয়। সব জায়গায় ভালো সেন্টারে শর্টেজ অফ গুড কোয়ালিটি টিচার্স আর লেস। তার মানে আমি কি ইকুয়াল কোয়ালিটির আমি এডুকেশন দিতে পারতেছি না, আর এটা আরবান সেন্ট্রিক হয়ে যাচ্ছে। বাট আমার কথা হচ্ছে আমাদের গ্যাপটাই সো হিউজ। ট্রেডিশনাল ওয়েতে আমরা যদি স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে, এটা কাজ করবে না। হোয়াট উই ডিড, আমরা এখন এমন একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ইন্ট্রোডিউস করছি, ডিজিটাল উইথ স্মার্ট ফ্যাসিলিটিস অ্যান্ড ব্যাকআপ সিস্টেমস। আমরা একটা প্রোগ্রাম চলেছি এনি টাইম এনিওয়্যার, মানে বাংলাদেশের ঘরে বসে তার অ্যাজ লং অ্যাজ দে হ্যাভ এ ডিভাইস অ্যান্ড এ কানেক্টিভিটি, দে ক্যান ডু সেম। সো উই আর মেকিং ইট সো সিম্পল ফর দ্যাম। ধর নাফিস একটা গ্রামের ছেলে, রাজশাহীর অজপাড়া গায়ের সম্ভ্রান্ত পরিবারের ছেলে, সে ঠিক করলো যে আমার সিএমএ পড়ার শখ হয়েছে, কিন্তু বাসায় তার প্রচুর কাজ করতে হয়। ও যদি এখন ওখান থেকে চলে শহরে আসে সিএমএ করতে, বাসার যে কাজটা অন্য কেউ করবে, ওটার জন্য পয়সা খরচ হবে। দ্য কস্ট অফ মুভিং আউট, ফার্স্ট হিডেন কস্ট হচ্ছে ওর কাজগুলো অন্য কেউ করতে হবে। নাম্বার 2, ওখান থেকে তুমি যে নতুন লোকেশনে যাবা, ওটা ট্রান্সপোর্টেশন কস্ট আছে। থার্ড হচ্ছে ওখানে থাকা খাওয়ার খরচ আছে। আমি যদি টিউশন ফিজগুলো বাদও দিই, এই হিডেন কস্টগুলো যদি ইফ ইউ অ্যাড আপ, ইটস এ সিগনিফিকেন্ট কস্ট ইউ অ্যাড টু ইট, যেটা আমরা অনেক সময় ক্যালকুলেট করি না। বাট ইফ দ্য সেম কোর্স ইউ অ্যাচিভ সিটিং অ্যাট হোম, ইউ আর ডুইং এভরিথিং দ্যাট ইউ হ্যাভ বিন ডুইং, অন দ্য টপ অফ দ্যাট তুমি একটা ডিগ্রি পাওয়া যাচ্ছ।
তার মানে কি তুমি যদি কাস্ট ক্যালকুলেট করো ওই সেন্সে ইট উইল বি নেগেটিভ কস্ট। সো হোয়াট ICMAB হ্যাজ ডান, এটা আমরা জাস্ট লঞ্চ করছি এবং নতুন অ্যাডমিশন চলতেছে এখন। এই অ্যাডমিশনে এটা মার্চ পর্যন্ত চলবে এই অ্যাডমিশনটা, এবং এর আইসি গুড আপওয়ার্ড ট্রেন্ড। এখানে এখন যেটা হবে যে ঘরে বসে যেহেতু আমি এত বড় এলিট একটা ডিগ্রি, প্রফেশনাল ডিগ্রি নিতে পারবো, আমাদের ধারণা এটা সারা বাংলাদেশে ঘরে ঘরে চলে যাবে, Nice. বুঝছো? সো এখন কিন্তু এই মডেলটা আমি 50,000 আমি চিন্তা করতে পারি আগামী 5-6 বছরের মতো 50,000 প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট পেয়ে যাব। ICMAB জন্য আমি প্রাউড ফিল করি এই যে একটা স্টেপটা নিছে, পুরো বাংলাদেশের পোটেনশিয়াল স্টুডেন্টদেরকে এখানে স্কোপের মধ্যে নিয়ে আসছে। আগে হয়তো 5%ও ছিল না। এটা করে কিন্তু বিগার প্রবলেম সলভ করতেছে, এবং আমাদের দেখা দেখি আমি শিওর অন্যান্য ইনস্টিটিউটগুলো, প্রফেশনাল ইনস্টিটিউটগুলো Nice. একই কাজ করবে। ডিজিটাল হয়ে উঠতে পারবে। এক্স্যাক্টলি। সো আমরা তো ফার্স্ট ব্যারিয়ারটা ভেঙে দিলাম, তো ইনশাল্লাহ আমি মনে করি এটা যদি চলতে থাকে উইল সলভ আওয়ার প্রবলেম। Nice. ভাই এই জায়গায় আমি জাস্ট একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে কার কার আসলে সিএমএ করা উচিত আর কোন কোন স্টুডেন্টদের সিএমএ করা উচিত না? ইট ইজ অল অ্যাবাউট ইউর প্যাশন। আমি যেটা সবসময় আমি এনকারেজ করি, আগে ডাক্তার ইঞ্জিনিয়ার মানুষ হইতো কেন? কটা ডাক্তার ইঞ্জিনিয়ার নাম করে কেউ তোমরা চিনো বা আমরা চিনি? হাতে গোনা কয়েকটা ডাক্তারকে। কিন্তু ইট মেড আওয়ার প্যারেন্টস প্রাউড। ওইটা ওই সময় ঠিক ছিল, আমি বলবো না ওটা ভুল। আমার প্যাশনের সাথে যদি না কানেক্ট করে, সে ফর এক্সাম্পল আই ওয়ান্ট টু বি গুড কর্পোরেট লিডার, CMA ইজ এ ভেরি গুড কোর্স। কেন? Okay. Cost dynamics. If you don't know how to control cost, how to build a process which has got control mechanism and risk assessment mechanism, you cannot run your organizations well. একটা গভর্নেন্স থাকে না, গভর্নেন্স ইজ অ্যাবাউট হোয়াট? রিস্ক অ্যান্ড কন্ট্রোল। ওই রিস্ক অ্যান্ড কন্ট্রোল কিন্তু CMR খুব ভালো বুঝবে। You are a very good leader, of course. আপনার তো great মানে অনেক এক্সপিরিয়েন্স আছে। How does one become a really good leader মানে তার একটা অর্গানাইজেশনে? What are the qualities one must have? লিডার গ্রোজ ইন দ্য রাইট কনটেক্সট। সে ফর এক্সাম্পল আমি যদি আমার নিজেকে বলি যে কোন সিচুয়েশন আই ক্যান বি এ ভেরি গুড পারফর্মার অর লিডার ইন এ ক্রাইসিস সিচুয়েশন। সে ফর এক্সাম্পল আমি যদি রুবিকে, আমি 2016 সালে যখন আমি CEO হই, ইট ওয়াজ ইন এ ভেরি ব্যাড শেপ, ইট ওয়াজ লুজিং মানি। আমার যতটা মনে ROI ওয়াজ নেগেটিভ 10%, ওইরকম লেভেলে ছিল। দেন উই কমপ্লিটলি চেঞ্জ ইট। সো আমার লিডারশিপ কোয়ালিটি ফিট ইন টু দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন। ট্রান্সফর্মিং দ্য বিজনেস, আই পার্সোনালি বিলিভ, আমার কলিগরা বা এক্স কলিগরা আরও ভালো বলতে পারবে, বাট আমি বলি ওই ট্রান্সফরমেশন যেখানে দরকার বা টার্ন অ্যারাউন্ড যেখানে দরকার, প্রবলি মাই স্টাইল ফিট ইন টু দ্যাট। অ্যান্ড হোয়াট ইট রিকোয়ার্স লট অফ এগ্রেসিভনেস, লট অফ অ্যানালিটিক। এগ্রেসিভনেস কি? তুমি ট্রান্সফর্ম যদি সবাইকে হ্যাপি করে তুমি কাজ করতে চাও, ইউ ক্যানট ট্রান্সফর্ম। Transformer has to take lot of ruthless call, keeping people in mind. People is the key focus. People key focus আমার এই না ও প্রমোশন চায় প্রমোশন দিয়ে দিবা, ইনক্রিমেন্ট চায় ইনক্রিমেন্ট দিয়ে দিবা। দ্যাটস নট দ্য ওয়ে টু মোটিভেট পিপুল। এই যে তোমাকে একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, ট্রিটিং দ্য পিপুল ইন এ নাইস ম্যানার, অ্যাকনোলেজিং দেয়ার প্রবলেম, লিসেনিং টু দেয়ার প্রবলেম ইজ দ্য মোর সাস্টেনেবল ওয়ে অফ মোটিভেটিং পিপুল। আমি যদি ওইভাবে করে আমি কাজ করতে পারি, কঠিন কঠিন ডিসিশন নিতে পারি, অনলি দেন ইউ ক্যান ট্রান্সফর্ম দ্য অর্গানাইজেশন। যারা ইয়েসম্যান গ্রুপ যারা থাকে বাংলাদেশে বা সব জায়গায় দেখবা, যে লিডার্স দেখবা ও বস ইজ রাইট, ওই যে ডিবেট করতে আউট অফ কোশ্চেন। আমি তখন কনসালটেন্সি করে আমি দেখতে পাই ডিবেট করা মানে ইটস এ ট্যাবু, মানে ডিসরেসপেক্ট করা। আই নো সাম অফ দেম নিতে পারি না আমরা, নিতেই পারি না আমরা, মানে লিডাররা লিডারই নিতে পারে না। আমি শোনো, আমি অনেক সময় যে কনসাল্টেন্ট আমি যাই না, আমার ক্লায়েন্ট শুনলে আবার পরে ওরা অন্যভাবে নিতে পারে। আমি দেখি অনেক সময় প্রবলেম ইজ উইদিন দ্য ক্লায়েন্ট। অ্যাকসেপ্টিং দ্য প্রবলেম ইজ 50% অফ দ্য প্রবলেম সলভ। প্রবলেম তোমার থাকতেই পারে এবং এটাকে তুমি রিকগনাইজ করে, দিস ইজ কল্ড নেচার। ইউ হ্যাভ এ প্রবলেম ইজ এ নেচার, অ্যাকসেপ্টিং ইট ইজ এ কালচার, ওয়ার্ক অন ইট ইজ এ প্রোগ্রেশন। আমরা তো মানুষ হিসেবে আমরা ভুল করতেই পারি, আমরা সবাই ভুল করি, এটা নেচার, এটা নেচার। যখন আমি কোনো ভুলটাকে অ্যাকসেপ্ট করি, দেন এটা হচ্ছে কালচার। আর যখন এই অ্যাকসেপ্ট করার পর তো বসে থাকলে হবে না, উই হ্যাভ টু অ্যাক্ট অন ইট।
যে এটার উপরে অ্যাক্ট করে তখন এটাকে আমরা বলি প্রোগ্রেশন। এখানে আমি বলি, আমি জানি না আমি আগে শেয়ার করেছিলাম কিনা, দ্যাট ওই লার্নিংটা আমাকে ক্যারিয়ারে প্রচুর হেল্প করছে। প্রতি বছর একটা অ্যানুয়াল অ্যাপ্রাইজাল হয়, আমাদের যে পারফরমেন্স, আমরা সারা বছর যে কাজ করলাম, আমাদের টার্গেট থাকে, কেপিআই থাকে, ওইটার বেসিসে একটা অ্যাপ্রাইজাল করা হয়। এবং এখানে দুটো এলিমেন্ট থাকে, হোয়াট ইউ হ্যাভ ডেলিভার্ড অ্যান্ড হাউ ইউ হ্যাভ ডেলিভার্ড। সো হাউ পার্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড ক্যারিয়ারে বা জবে ওই হাউ পার্টটা ক্যারিজ মাচ বিগার ওয়েট। ক্যারিয়ারে কিন্তু স্কিলফুল লোক প্রচুর আছে, কিন্তু সব স্কিলফুল লোক কি ক্যারিয়ারে সাকসেসফুল হয়? তুমি দেখো যতগুলো সিও আছে বাংলাদেশে যদি ধরি, এগুলো কি ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড কেউ হয়েছে কখনো? অ্যাটলিস্ট মেজরিটি আমি যেগুলো চিনি কেউ না। এরা ম্যাক্সিমাম হচ্ছে মিডিওকার। আসলে আমিও তো মিডিওকারই, আমি বলবো মিডিওকার মিডিওকার কিন্তু ম্যাক্সিমাম। তুমি কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড পাবে না। আমি কেন বলতেছি, এই যে আমার একটা লার্নিং, সেটা হচ্ছে ইউর অ্যাটিটিউড টুয়ার্ডস পিপুল মেক্স ইট অর ব্রেক্স ইট। আমি আমার লিডারশিপ কোর্সে সবসময় শেয়ার করি। সেটা হচ্ছে ধরো সাজ্জাদ আমি ওকে রিক্রুট করছি, 6 মাস দেখলাম আমার কাছে খুব একটা সুবিধা মনে হচ্ছে না। হ্যাঁ, 1 বছর পরে যখন আমি ওর অ্যাপ্রাইজালে বসলাম, সাজ্জাদ তুমি তো কমপ্লিট ডিজাস্টার, তোমাকে তো অনেক আশা করে নিয়েছিলাম, কিন্তু তুমি তো পারতেছো না। হ্যাঁ, ইউ আর গুড ফর নাথিং। তোমার রিয়াকশনটা কী হবে? শেষ, লস্ট, ইউ আর ব্রোকেন। এই বসটা আমাকে এই ফিডব্যাক দিল, বসটা আমার চাচা মামা কিছু না, তার মানে বস আসলে এই ফিডব্যাকটা দিছে। দেন সাজ্জাদ স্টার্টস বিলিভিং ইন দ্য কমেন্ট, আই এম নট গুড ফর এনিথিং। তখন হি স্টার্টস বিহেভিং লাইক গুড ফর নাথিং। বুঝছো, এটাকে বলে সেলফ প্রফেসির রুল। পরের বছর আসলো, আবার বসলাম সাজ্জাদের সাথে। এর মধ্যে সাজ্জাদের কী হয়েছে? হি লস্ট হিজ কনফিডেন্স, হি হ্যাজ স্টার্টেড অ্যাকসেপ্টিং হোয়াট এভার বস সেড ইজ রাইট, মোরাল ইজ দ্য লোয়েস্ট, নেগেটিভ স্পাইরালের মধ্যে নিচেই, ও কনফিডেন্স খালি নিচেই যাচ্ছে। পরের বছর আসছে, আমি মহা পণ্ডিত, সাজ্জাদ কইছিলাম না তোমারে ইউ আর গুড ফর নাথিং, ইউ হ্যাভ প্রুভেন মি রাইট। বুঝছো জিনিসটা? আমি সবাইকে বলেও দেখো আমি প্রেডিক্ট করছিলাম ওর সম্বন্ধে, অ্যান্ড হি ইজ প্রুভেন দ্যাট আই এম রাইট। এই একই সিনারিও আমি বললাম, সাজ্জাদ ইউ হ্যাভ ডান ডিসেন্ট জব, বাট এই দুইটা এরিয়াতে তুমি যদি একটু কাজ করো, ইউ ক্যান বি ভেরি গুড। তখন তুমি বলবো যে আচ্ছা, বসও সব কিছু খারাপ বলে নাই, সব কিছু ঠিক আছে, দুইটা এরিয়াতে বস কাজ করতে বলছে। এখন এই যে আগের থিওরি তুমি তাহলে অ্যাকসেপ্ট করে নিলাম, ইফ ইউ হ্যাভ দ্য গুড কালচার, বস এই দুইটা এরিয়া কাজ করতে বলছে, তার মানে অ্যাকসেপ্ট করা মানেই 50% প্রবলেম সলভ। দেন ইউ স্টার্ট ওয়ার্কিং অন ইট, ইফ নট দ্য ব্যালেন্স 50%, অ্যাটলিস্ট 25-30% তুমি ইম্প্রুভ করবা। আমি একই বস, আমি 1 বছর গিয়ে পড়লাম, তোমার কইছিলাম না সাজ্জাদ, তুমি যদি দুটো জিনিসের উপরে কাজ করো তুমি কিন্তু ইম্প্রুভ করবে। বসের অ্যাটিটিউড টুয়ার্ডস দেয়ার এমপ্লয়ি মেক্স এ বিগ ডিফারেন্স। তুমি জাস্ট চিন্তা করো, অনেক সময় কিন্তু আমরা নিজেরও জানি না হাউ উই আর টকিং টু আওয়ার টিম। আমি শিখছিলাম আমার একটা কোর্সের মধ্যে। সো আই অ্যাপ্লাইড ইট, মানে ভিশাসলি আর কি সব জায়গায়। অ্যান্ড ইফ ইউ স্টার্ট ইউজিং অ্যান্ড ট্রিটিং ইউর টিম লাইক দ্যাট, ওর ভালো না করার কোনো উপায়ই নেই। বুঝছো? সো আমার কাছে মনে হয় যে পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস পিপল মেক্স এ বিগ ডিফারেন্স ইন টার্মস অফ পারফরমেন্স। সে নাফিস আমাকে ডাকছে, তার কোম্পানিকে ট্রান্সফর্ম করে দাও। অ্যান্ড আমি দেখছি নাফিসের মধ্যে বিগ প্রবলেম, অ্যান্ড ও নিজেই, আমি যে ফিডব্যাকটা যে দিব ওর নিতে অনেক কষ্ট হচ্ছে, অ্যান্ড এই ফিডব্যাকটা যে তার এমপ্লয়ি দেয় ও তো নিতেই পারবে না। যখন আমি দেখি ও নিতে পারছে না, তখন তো আমি তো, আর বাকিটা তো আমার হিসাব বোঝা হয়ে গেছে। তুমি কিভাবে কোম্পানি চালাও বুঝছি। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্যাট ইজ নর্মাল। সো এই জন্য আমি বললাম যে এগ্রেসিভনেস দরকার ট্রান্সফরমেশন লিডারশিপে। এগ্রেসিভ হতে গেলে আবার রিস্কও আছে। আমি এখানে তোমাকে বলছি পজিটিভ সাইডটাও বলছি, নেগেটিভ সাইডটাও বলবো। প্লিজ প্লিজ। এগ্রেসিভ হয়ে গেলে ইউ ক্যানট মেক দ্য টিম ফিল কমফোর্টেবল ইন এ ট্রান্সফরমেশনাল জার্নিতে। দে হ্যাভ টু ফিল ডিসকমফোর্টেবল অল দ্য টাইম। একটু ভেঙে বলেন ভাই, এটা একটু ভেঙে বলেন। আপনি দুইটা জিনিস বলছেন। নাম্বার 1, আমি এখন একটা জায়গাতে স্টাক, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অডিয়েন্স যারা শুনতেছেন তাদের বিজনেস বা লাইফে এটা অনেক ইম্প্যাক্টফুল হবে ইনশাআল্লাহ। নাম্বার 1, আপনি বলতেছিলেন যে অ্যাগ্রেসিভ নেচারে যেতে হচ্ছে, বাট কিপিং পিপল ইন মাইন্ড। ওই জায়গা থেকে আমি এখনো ভাই পাজল হয়ে আছি। আর এই মাত্র আবার যেটা বলছেন ভাইয়া, ইউ হ্যাভ টু ক্রিয়েট ডিসকমফোর্ট ইন দ্য অর্গানাইজেশন। কীভাবে ডিসকমফোর্ট বলতে কি, আমি যদি একটা এক্সাম্পল দিই, আমি যখন সিও হই,
হ্যাঁ রুবিতে 2016 সালে আমাদের বিরাট চ্যালেঞ্জ ছিল। জি তখন রবি মার্কেট শেয়ার আই থিঙ্ক ওই বছর 3-4% মার্কেট শেয়ার ডিক্লাইন করলো, মার্জার হতে যাচ্ছে, মার্জারের সময় নর্মালি সবাই মার্কেট শেয়ার লুজ করে। ওই অবস্থা আমরা কি করব? 2016 দে লস্ট অল দ্য বোনাস, যেহেতু টার্গেট লস করছে কেউ কোনো বোনাস পায় নাই। আর টেলিকমে কিন্তু বোনাস ইজ এ ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য টোটাল রিমুনারেশন কম্পোনেন্ট। সো যখন কেউ প্রমোশন পাবে না, ওই যে আগের থিওরি সেলফ প্রফেসি রুল, মোরালটা কী হবে? ডাউন ডাউন ডাউন। আমি তখন ওই ডিফিকাল্ট সময় এসে আমি সিএ হয়েছি। আই রিয়েলাইজ ইজ ফার্স্ট থিং আই হ্যাভ টু ডু ইজ পুট দ্য মোরাল আপ। প্রফিট যে টার্গেট ছিল এটা ডেলিভার করা খুব ইজি ছিল, বাট আই ডিড নট ডু দ্যাট। আমি বোর্ডকে বললাম এই টাকাটা তুমি রিলিজ করো না, আমার বড় টাস্ক আছে, আমার মার্জারের কাজ করতে হবে, এই কমপ্লেক্স সিচুয়েশনে ডিমোটিভেটেড ডিমতে হবে না, তুমি আমাকে এই প্রভিশনটা রাখতে দাও। আই উইল গিভ দেম এ কেপিআই ফর Q1 and Q2. Q2 টার্গেট যদি তারা অ্যাচিভ করে, আই উইল ইউটিলাইজ দিস ফান্ড টু পে দেম অফ। সো অ্যান্ড বোর্ডের অনেক ডিবেট করার পর বোর্ড অ্যাকসেপ্টেড ইট। আমি তখন যখন এমপ্লয়কে জানাই দিলাম, নো ওয়ারিজ, ইউ হ্যাভ লস্ট ইট বাট ইউ ক্যান গেট ইট ব্যাক। তখন আমি Q1 কেপিআই ধরাই দিলাম, Q2 কেপিআই ধরাই দিলাম, অ্যান্ড বিলিভ ইট অর নট, টিম র্যান ফর ইট। আর Q1 Q2 দুইটাই টার্গেট তারা অ্যাচিভ করলো, কইরা পুরো বোনাস যেটা হারিয়েছিল 2016 সালে পায়ে গেল। আর তুমি সবসময় মনে রাখবা, আমরা কিন্তু টার্গেট সবসময় কথা ভুলে থাকি প্রথম দিকে, আরামে থাকতে চাই, শেষে গিয়ে আমরা দৌড়ি করি। ফার্স্ট কোয়ার্টার অ্যান্ড সেকেন্ড কোয়ার্টার সে ফার্স্ট হাফ ওভার অ্যাচিভ করে ফেললো, ইট মেক্স ইউ লাইফ ইজিয়ার ফর সেকেন্ড হাফ। সো তখন হচ্ছে কি সেকেন্ড হাফ তো অলরেডি সে অনেক আগে গেছে, সেকেন্ড হাফ মানে নর্মাল ট্রেন্ডেই সে টার্গেট অ্যাচিভ করে গেছে। সো 2017 টেকনিক্যালি গেট দ্য 2 বোনাস। দিস ইজ পিপুল সেন্ট্রিসিটি। অ্যান্ড ডিসকমফোর্টটা কী? যখন আমি আমি যখন কেপিআই ধরে দিলাম Q1 Q2 দে ডেলিভার্ড ওয়েল অন টাইম, আমি Q3 থেকে আরেকটা টার্গেট ধরে দিছি, অ্যান্ড আই নো আই এম গোয়িং টু ডেফিনেটলি অ্যাচিভ 2017 টার্গেট। ওদেরকে আমি বললাম যে না, এখন Q3 আরেকটা টার্গেট দাও, ওটা আমার সাথে বোর্ডের সাথে কমিটমেন্ট না। আই ইনক্রিজ দ্য কেপিআই, নতুন কেপিআই ধরে দিলাম। তখন আমার লোকজন এসে বলে, বস আপনাকে তো হ্যাপি করা যায় না, আপনি মানে তার একটু ডিমোটিভেটেড হবে, আপনাকে এত কষ্ট করে আপনি এত কিছু করে দিলাম, আপনি তারপরে হ্যাপি না। আমি বললাম ইটস নট অ্যাবাউট হ্যাপিনেস, ইটস অ্যাবাউট ইউ হ্যাভ অলরেডি অ্যাচিভ দিস লেভেল। তোমার নেক্সট লেভেলে যেতে গেলে তোমার আরেকটা অ্যাসপিরেশন থাকতে হবে। ইউ ক্যানট স্টপ হ্যাভিং দ্যাট নেক্সট লেভেল অ্যাসপিরেশন। এটা আমি যখন করলাম না, প্রথম 2 কোয়ার্টার তারা আনহ্যাপি আমার উপরে। মাহতাবকে কখনো খুশি করা যায় না। বাট বিলিভ ইট অর নট, আমি যখন 2018 গেলাম, 4G 4.5G নিয়ে আমরা লঞ্চে গেলাম, ততক্ষণে টিম কিন্তু আমার সাথে টিউন হয়ে গেছে। মাহতাব যেটা বলে, হি নোজ হোয়াট ইট ক্যান বি ডান অর হোয়াট ক্যানট বি ডান, এবং এটা হয়ে যায়। তারপর যেটা হচ্ছে, আমার লাইফ বিকাম সো ইজি। আই রিয়েলি স্ট্রাগল 2016 একটা অংশ এবং 2017, কারণ এগুলো আমার নিউ ফিলোসফি। আই ওয়াজ এ নিউ সিও, ওরাও আসলে কনফিউজ আমার উপর, আসলে মাহতাব পারবে কিনা। বাংলাদেশি সিও, তারপর কখনো সিও ছিল না, আমাদের মধ্যে কিন্তু অনেকে মিসট্রাস্ট বা ওই লেভেলের কনফিডেন্স ছিল না যে আমি আসলে পারবো কিনা। অ্যাজ এ সিও আই অলসো হ্যাড টু প্রুভ ইট টু দেম। হ্যাঁ, সো এটা হচ্ছে 2 ওয়ে একটা অবজারভেশন ছিল। বাট এই 2017 সালের এটার পরে কিন্তু আর আমার কষ্ট করতে হয় নাই। ওরা তখন মানে দিস জাস্ট ডুইং ইট, মানে ওই টিম ওয়াজ রেডি টু টেক চ্যালেঞ্জেস এভরি কোয়ার্টার। মানে তারা প্রতিবারে তার একটা পর একটা রেকর্ড ভাঙতো, আমি খালি মুখ দিয়ে একটা কথা বলতাম, হয়ে যেত। সো দ্যাট ইজ আমি বলছি ডিসকমফোর্ট, মানে মেন্টাল সাইলো। আই ক্যান ডু বেটার। এভরি টাইম ইউ ডু বেটার, দ্যাট ক্রিয়েটস এ ডিসকমফোর্ট, টেম্পোরারি ডিসকমফোর্ট, বাট ইফ ইউ অ্যাকসেপ্ট ইট, ইট বিকামস ইউর হ্যাবিট। ইন্টারেস্টিং। সো এটা একটা থিওরি আমি ফলো করতাম, যে নট টু মেক টিম কমফোর্টেবল। ও জানে আমি একটা অ্যাচিভ করলে নেক্সট আরেকটা কিছু আসতেছে। এটা দারুণ, আপনি আজকে একটা জিনিস ইট ওয়ার্কড উইথ মি, আই ক্যান টেল ইউ দিস, ইট ওয়ার্কড অ্যাজ এ ম্যাজিক ফর মি। হ্যাঁ, আমি যদি এটা না টিম আমাকে কোঅপারেট করতে, শুন, এন্ড অফ দ্য ডে টিম ডেলিভার্স। আই এম দ্য ওয়ান টু স্টিয়ার দ্য হুইল, বাট টিম যদি আমাকে সাপোর্ট না করে, বা টিম কোনো সিওকে সাপোর্ট না করে, ওই টিম কখনোই উইন করতে পারবে না। তুমি যদি হার্ড কোর কম্পিটেন্সি মাস্টার হও, ইউ উইল ডেলিভার নাম্বারস, বাট এটা সাস্টেনেবল হবে না।
ওকে, একবার অ্যাচিভ করবে, একবার অ্যাচিভ করবে না, বিকজ পিপল হু গিভস এ সাস্টেনেবিলিটি ইটস এ পিপল। তো আমি আমার একটা আমার নিজের গুণগান গাওয়ার জন্য বলতেছি না, আমার যে 5 বছর ডিফিকাল্ট টাইম টার্ন অ্যারাউন্ড দ্য বিজনেস, আই ওয়াজ দেয়ার অ্যাজ এ সিও 5 years। 5 years উই গট সুপারলেটিভ পারফরমেন্স, মানে আমরা বলি লেভেল 5 লেভেলের পারফরমেন্স, মানে 1 to 5, 5 হচ্ছে হায়েস্ট। কনজিকিউটিভ 5 years পারফরমেন্স অফ 4.5 or 5 at a company level, it shows a very consistent performance. A good CEO will be evaluated based on consistent performance, not এক বছর ভালো করছে, 2 বছর ভালো করছে, আবার 3 বছরে গোত্তা খাচ্ছ। দ্যাটস নট দ্য গুড ওয়ে। এবং ওই সাস্টেনেবিলিটি পাইতে গেলে কিন্তু ইউ নিড দ্যাট কাইন্ড অফ টিম। ওই যেটা আমি গল্পগুলো বললাম, দে কুড ডু এনিথিং দে ওয়ান্টেড টু, মানে ওদের খালি বলতে হইতো যে এটা করো। সো এন্ড অফ দ্য ডে টিম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ এনি লিডারশিপ সাকসেস। আমার একটা কোয়েশ্চেন যেটা আমার অনেক বছর ধরে আমার এটা খুব, এটা হয়তো বা খুব সিলি একটা কোয়েশ্চেনও হতে পারে, যে আপনি একজন সিইও, সো আপনি একটা কোম্পানি, একটা অর্গানাইজেশনের অ্যাট দ্যাট মোমেন্ট ইউ আর লিডিং দ্যাট পুরো কোম্পানির হাজার 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 এমপ্লয়িজ। আমার এটা খুব কিউরিয়াস হয় যে একটা মানুষ 1000+ মানুষকে কিভাবে লিড দেয়? খুব যে কঠিন সেটা বলবো সেটা না, ইফ ইউ হ্যাভ এ গুড টিম, এখানে তো ইটস অলওয়েজ এ টিম ওয়ার্ক। হ্যাঁ, সিও অনলি ক্যান ডু আপ টু সার্টেন লেভেল, বাট ইউ হ্যাভ টু বি কানেক্টেড উইথ দ্য পিপল। সে ফর এক্সাম্পল আমার একটা এঙ্গেজমেন্ট প্ল্যান থাকতো প্রতি মাসে। আমি কিন্তু আমাদের ধরো একটা বিল্ডিং ছিল, ওখানে ছিল 11টা ফ্লোর, আরেকটা বিল্ডিং ছিল, ওখানে ছিল 4টা-5টা ফ্লোর। আমি প্রতি ফ্লোরে গিয়ে তাদের সাথে এঙ্গেজ হতাম। ইন্ডিভিজুয়াল তো কারোর সাথে সবার পক্ষে দেখা সম্ভব না। আমার প্রতি মাসে একটা করে আমার মানে পারফরমেন্স কোম্পানির কী হচ্ছে, কী কী চ্যালেঞ্জেস আছে, আই ইউজ টু ওপেনলি ডিসকাস। আমার একটা লিডারশিপ স্টাইল ছিল ভেরি ট্রান্সপারেন্ট। আচ্ছা অর্ধেক কথা প্যাটে, অর্ধেক কথা বাইরে, এটা আমি পারি না। আচ্ছা, এবং আমার মনে হয় দ্যাট ইজ অলসো হেল্প মি টু বিল্ড দ্য ট্রাস্ট। এই যে আমি যেতাম, এটা ফিজিক্যালিও কিন্তু খুব কষ্টের, মানে প্রতিটা ফ্লোর কাভার করা, আমাকে আমি একদিনই করে ফেলতাম। কতজনের সাথে দেখা করতেন? 100%। অ্যাক্সেপ্ট সেলসিম, বাট সেলসিম তো আমরা মার্কেট ভিজিটে যেতাম। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে ফিল্ডে যাওয়াটা ইজ এ মাস্ট। যে জবই করো, তুমি যত বড় সিইও হও আর এমডি হও, তুমি যদি প্রতি মাসে ডোন্ট স্পেন্ড কাপল অফ ডেজ ইন দ্য মার্কেট, ইউ উইল নেভার বি সাকসেসফুল। বিউটিফুল। সাকসেসফুল হইতে পারো ফর ডিফারেন্ট রিজন, বাট অ্যাজ এ লিডার ইউ উইল নট বি সাকসেসফুল। এখানে কি আমি এটাও বলতে পারি যে যেমন আপনাদের কনটেক্সটে ফিল্ড ভিজিটটা ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট। ধরেন কাস্টমারদের সাথে কথা বলা, তাদের সাথে ডিরেক্টলি কথা বলা, ইনসাইটস নেওয়া, এটাও কি আমি বলতে পারবো যে দ্যাট ইজ অলসো? ডেফিনেটলি। শোনো, আমি একটা কাজ করছিলাম, আমার মনে হয় রবিতে, এরপরে কী হয়েছে আমি জানি না। একটা সময় ধর আমাদের মেইন মার্কেট ছিল চিটাগং, আমরা বলি সিসি মার্কেট, চিটাগং, কুমিল্লা, নকহালি, ওই বেলটা। আমি যখন ঢুকি, মানে ওই সিও হই, মানে নেটওয়ার্ক ওয়াজ প্যাথেটিক। প্যাথেটিক মানে ভয় লাগতো ওখানে কোন দিন আমাকে মার দেওয়া শুরু করে। মার্কেট ভিজিটে যাচ্ছি, Market visit এ গেলে। রাস্তায় আটকা, এরকম একটা ঘটনা ঘটছিল আমার মনে আছে। আমরা কক্সবাজার থেকে টেকনাফে যাচ্ছি, ওই খবর হয়ে গেছে রবি সিও আসতেছে, তারা মোটামুটি ঘেরাও করে ফেলছে। এরকম সিচুয়েশন হয়েছে। এখন এই সিচুয়েশনকে আমি বোর্ডকে যতই বলি, মানে কোম্পানি তো লিমিটেশন থাকে, রিসোর্স, প্রফিটেবল অর্গানাইজেশন না, কেমনে ক্যাপেক্স দিবে এত, ইট ইজ এ ভেরি ক্যাপেক্স হান্ড্রেড ইন্ডাস্ট্রি। সো আমি একবার ফোর্স করছি আমার বোর্ড মেম্বারদেরকে, কাম অ্যান্ড সি দ্য মার্কেট। আমি বোর্ড মিটিং করবো চিটাগংয়ে। ওরা নিজে দেখে গেছে। যখন নিজে দেখছে যে দিস ইজ দ্য রিয়াকশন অফ দ্য পিপল অ্যান্ড হাউ দে আর ডিস্ট্রয়িং দ্য মার্কেট, তখন দে হ্যাড টু অ্যাক্ট অন ইট। আমি কিন্তু খুব ইজিলি ইগনোর করতে পারতাম, আচ্ছা ঢাকায় আসে, সকালবেলা আসে, মিটিং করে, বোর্ড মিটিং করে সন্ধ্যার সময় চলে যাচ্ছে। আই মেড শিওর দে ভিজিট দ্যাট প্লেস অ্যান্ড দ্যাট ওয়াজ আই ওপেনার ফর দেম। বিউটিফুল। If you believe in something, this is good for the organization, you have to go extra mile, হচ্ছে আমি বলবো না, beyond any limit to ensure your boss gives it, মানে give it to you. আমি কিন্তু এই কাজটা সবসময় করতাম। এটা ভালো দিক হচ্ছে, most of the people recognizes it, but some people cannot take it. Aggressive হলে না, অন্য সাইড যদি উইক হয়, that person will not be able to take it. হ্যাঁ, বিউটিফুল ভাইয়া। রবিতে আমি তো 12 বছর ছিলাম, যারা আমার সাথে কাজ করতো, দে নিউ মি। আমার এই জিনিসগুলো যে আমি অ্যাগ্রেসিভলি মানে আমাকে অপোজ করতে গেলে, দ্যাট পার্সন ইভেন বোর্ড মেম্বার হোক,
হ্যাজ টু ওয়েল প্রিপেয়ার আমার সাথে আর্গুমেন্টে যদি আমি রাইট থাকি। বাট যখনই একটা পার্সন আসবে হু ডাজেন্ট আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস, সে কিন্তু ইউল ফাইন্ড ইট এটা অ্যারোগেন্ট, মানে disrespect from his point of view, হ্যাঁ, because he doesn't understand the business. আপনি তো বিজনেস মানে বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলতেছেন, বিজনেসের জন্য কি প্রয়োজন সেটা পার্সোনালি Personally নিতে নিচ্ছে। পারে। এক্স্যাক্টলি। আর আমি বলবো যে এগ্রেসিভনেসের এই রিস্ক ফ্যাক্টরটা আছে। আই ফেস দিস রিস্ক। সো আমি এখানে এই ফোরামে এই কথাটা আমি এখন কেন বলতেছি, পিপুল শুড লার্ন এগ্রেসিভনেস হ্যাজ মেনি বেনিফিট। এই যে নো ডিবেট নো ডিসিশন, Yeah. এটা আমার ফিলোসফি। ইট মে নট বি দ্য ফিলোসফি অফ মাই বস। আমার যে নতুন বস আসছে ওর ফিলোসফি হচ্ছে উল্টা, ইউ ডিবেট উইথ মি, you are done. You cannot apply the same rule every time. It worked for me for 12 years. It did not work for me last 1 year. Because I failed to, I mean, it's my failure. I failed to understand the boss's psyche. এটা কি বুঝে বুঝেই আসলে তাহলে ওইভাবে করে ক্যারিয়ার চালিয়ে নিব এরকম নাকি ভাইয়া? দিন শেষে হচ্ছে নো, দিস ইজ মাই পার্সোনালিটি, আমি আসলে ওইভাবে নিতে পারবো না, মানে আসলে কি? No, what I'm saying is the different context you have to take different decision. Yeah. ধর আমি একটা লেখা লিখছি যে based on my experience, when you look back you can see there are few areas I made mistake. হ্যাঁ, এখানে আমি এটা ভুল করছি, আমার তো ভুল আছে। একটা nature. সিচুয়েশন যখন রেজ হয়, you cannot blame the other person. If you blame the other person and he listens to it, he develops or improves. But you have to take a lot of responsibility on your shoulder as well. হ্যাঁ, আমার 20% প্রবলেম থাকতে পারে, 30% প্রবলেম থাকবে, বাট ডেফিনেটলি আমরা বলি না এক হাতে তালি বাজে না। সো আমি যখন ডিপলি অ্যানালাইসিস করে আমি দেখি না এখানে আমিও কিছু সুযোগ ছিল আমার অ্যাভয়েড করার এই ধরনের সিচুয়েশন, বাট ইফ আই হ্যাড টেকেন দ্য রাইট অ্যাকশন অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। সো ওই অ্যাসেসমেন্টটা তোমাদের সবসময় করতে হবে। আমি অ্যাসেস করে দেখছি এই এরিয়াতে আমি ভুল করছি বলে উই ল্যান্ডেড আপ ইন টু দ্যাট সিচুয়েশন। আরেকটা আমি তোমাকে টিপস দিই, যেটা আমি শিখেছিলাম আমার এক বসের সাথে, আমার রুবিতে মাইকেল ক্লুয়েনা বলে, আমি যখন আমাকে যে রিক্রুট করছিল সিএফও হিসাবে, ওকে অবজার্ভ করে শিখছি। ও মাঝে মধ্যে মজা নিত। আমি ফাইট করতেছি অ্যাজ এ সিএফও, আমি ফাইটিং উইথ সিএমও। আমার কাছে মনে হইতো আমি কি ওটা কমপ্লেন করি, দেখো এটা হইতেছে সেটা হইতেছে, সিএমও তো আমার কথা শুনে না, এই করে না। একটা পরে আমি দেখলাম তো কাজ হচ্ছে না, তখন আমি বুঝলাম ও ইচ্ছা করে এই কনফ্লিক্টগুলো জিয়ায় রাখে। পরে যেটা আমি লার্নিং হলো, ইট ইজ কল্ড পজিটিভ কনফ্লিক্ট। এই যে ডিসকমফর্টের কথা বললাম না, অ্যাজ এ সিও আই উইল বি এক্সট্রিমলি আনকমফোর্টেবল ইফ সিএফও অ্যান্ড সিএমও টক্স ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ। আই উইল ফিল এক্সট্রিমলি আনকমফোর্টেবল ইফ আই সি সিএফও অ্যান্ড সিটিও টক্স ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ। দে আর টু অ্যালাইন্ড। সো বাই ডিজাইন you will create a conflict among them. A conflict will throw new ideas. Oh my. And they will say, come up with different perspective. Then as a CEO, then you know, you understand different perspective, and then you take the decision what you think is right. তোর কথা, তোমার সাথে আমি কনফ্লিক্টে গেলাম, হলে কি তুমি তোমারটার জন্য একটা কঠিন কঠিন আর্গুমেন্ট নিয়ে আসবা, অ্যাজ এ সিএফও আমি আমার আর্গুমেন্ট নিয়ে আসবো, দুইজনে কিন্তু ঝগড়ার মোডে, মানে যত নলেজ যা আছে সব কিন্তু এই মানে পজিটিভ আর্গুমেন্ট, এটা পজিটিভ আর্গুমেন্ট, এটা তো বিজনেসের জন্য, ইটস নট Personal পার্সোনাল। না। অ্যাজ লং এজ ইট ডাজন্ট গেট পার্সোনাল, দ্যাটস দেন ইটস এ পজিটিভ কনফ্লিক্ট। দিস পজিটিভ কনফ্লিক্ট ইজ ডিসকমফোর্ট। এগেন আমি যে ডিসকমফোর্টের কথা আনছি ওইটা একটা এক্সাম্পল ছিল। আরেকটা হচ্ছে সার্টেন এরিয়াতে কমফোর্ট থাকারই কথা না, থাকলেই সমস্যা আছে। এই যে বললাম সিএমও আর সিএফও, তারা যদি বলে যে আমাদের মধ্যে কোনো সমস্যা নাই, তার মানে দুইজনের মধ্যে সমস্যা। আমি আমাদের একদম ইয়াং ক্রাউড অডিয়েন্সদেরকে বলি যে সিএফও দেখে হচ্ছে যে টাকা খরচ হয়ে যাচ্ছে কেন, আর সিএমও দিক দিয়ে বলবে মার্কেটিং ব্র্যান্ডিং এর টাকা দেন খালি খরচ করবে। দুইজনই, একজন যাবে খরচ করতে, আরেকজন বলবে নো নো নো। এক্স্যাক্টলি। এই দুজনের সাথে আমি তো চাইবো না ভালো সম্পর্ক থাকুক, বাট অফকোর্স ইট শুড নট বি ডিসফাংশনাল। ডিসফাংশনাল কাজ বন্ধ হয়ে গেছে তা না, না, হ্যাঁ ডিসফাংশনাল হবে না, বাট দ্যাটস ওয়াট ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। মানে আমি যখন এনকারেজ করতেছি এই ধরনের কনফ্লিক্ট, আই শুড বি ফুললি অ্যাওয়ার অফ ইট, এটার জন্য লাইনটা ক্রস না করে। আচ্ছা নাফিস বলো, তুমি যে কম্পিটিশনের কথা বলতেছিলা, যেখানে তুমি গ্রো করতে পারো, নেক্সট তোমার টার্গেটকে, তোমার কোন কম্পিটিটরকে টার্গেট করতে চাও? আমার উপরের যে পজিশন আছে, যে ভালো করতেছে আমার থেকে, সেটাই ন্যাচারালি হতো। আচ্ছা, এইখানে তোমার অফেন পিপল গোজ রং। তার মানে কি আমার উইকার
ইউ শুড টার্গেট দ্য উইকেট প্লেয়ার। এবং আমি তোমাকে বলি কেন, আর আমি রিয়েল লাইফ এক্সাম্পল দিই। আমার একটা স্ট্র্যাটেজি ছিল রুবিতে থাকা অবস্থায়, সেটা হচ্ছে অ্যাটাক বিএল, যেটাকে আবার পরে আমরা কনভার্ট করছিলাম কিল বিএল স্ট্র্যাটেজি। এর আগে পর্যন্ত আমার 2010-এ আমি জয়েন করি রুবিতে, 2010 to 14 ডিউরিং দ্য টাইম অফ যে মাইকেল ক্লোয়েনার, আমি যার কথা বলতেছি, ওর সময় কিন্তু কোম্পানি ওয়াজ গ্রোয়িং অ্যাট দ্য রেট অফ 20 to 30%, ভেরি গুড রেট, অ্যান্ড ইট ওয়াজ ডুইং ভেরি গুড। তার আগে খারাপ ছিল। ওর লিডারশিপে থিংস অ্যাকচুয়ালি স্টার্টেড ডুইং ওয়েল। সবার মধ্যে একটা কনফিডেন্স, আমিও অ্যাজ এ সিএফও মানে বলতাম জিপিকে বিট করবো, হ্যাঁ, ওই একটা মাইন্ডসেট সবার মধ্যে, আমি সবার মধ্যে ওই এনার্জিটা ঢুকাতাম। জিপি নাম্বার 1 হয়েছে ফর এ রিজন, দে হ্যাভ সুপার ফাইন্যান্সিয়াল হেলথ, দে হ্যাভ এ সুপার ব্র্যান্ড। আমি যদি ওর সাথে যুদ্ধ করতে যাই, আমার তো ওই পরিমাণ কি, আমার কি আর্মস অ্যান্ড অ্যামুনিশন আছে, আমার কি আর্মস অ্যান্ড অ্যামুনিশন বলতে আমি ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ আছে, আই ডোন্ট হ্যাভ দ্য ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ। তারপর আমি যদি বলি আমার কি ওর মতো ব্র্যান্ড ভ্যালু আছে, ওর কি ব্র্যান্ড পজিশনিং আছে, আই রুবি ইজ নাম্বার 2 ইন এভরিথিং অ্যান্ড দে নাম্বার 1 ইন নেটওয়ার্ক পারসেপশন। আমি যদি এখন ফাইট করতে যাই, মানে টেকিং অ্যান এক্সাম্পল, নাম্বার 1 প্লেয়ারের সাথে, there is a reason why they are number 1, you have to admit that. আমি এখন ইনিশিয়াল কিছু সাকসেস পাওয়া মানে আমার স্ট্রেংথ নট ইজ ইকুয়াল টু দেয়ার স্ট্রেংথ, অ্যান্ড ইফ আই ফেল ইন দ্যাট ফাইটকে তুমি কি অল্প রিসোর্স দিয়ে করতে পারবো তা তো না। ইফ আই ওয়ান্ট টু বিট নাম্বার 1, আই হ্যাভ টু ডিপ্লয় ডিসপ্রপোর্শন রিসোর্সেস টু উইন এগেনস্ট দ্যাম, অ্যান্ড ইফ ইউ ফেল, এই যে ডিসপ্রপোর্শন রিসোর্স যে ডিপ্লয় করলা, দ্যাট উইল মেক ইউ এ উইকার অর্গানাইজেশন। এবং গ্লোবাল রিসার্চে দেখা গেছে 2/3 কেসেসে এই সিওরা ফেল করে, অ্যান্ড ফেলের আউটকাম ইজ ডিভাস্টেটিং। আমি তো গ্লোবাল এক্সাম্পলের কথা বলতেছি, তো 2/3 কেসেস দে হ্যাড টু গো ফর ব্যাংক্রাপসি। সো ইট ইজ এ ভেরি হাই রিস্ক থিঙ্কিং অ্যান্ড স্ট্র্যাটেজি। সো আমার লার্নিংটা কী ছিল, আমি যখন এই জিনিসটা দেখলাম, আমি ইমিডিয়েটলি ওয়াও, আমার when I go back, ফাইটিং উইথ জিপি আমাকে সারা বাংলাদেশে ফাইট করতে হবে ওর সাথে, ডিস্ট্রিক্ট বাই ডিস্ট্রিক্ট। আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ রিসোর্স, আই হ্যাভ এ লিমিটেড রিসোর্স। আমি যদি বাংলা লিঙ্কের সাথে ফাইট করি, ওরা স্ট্রং হচ্ছে প্রাইমারিলি যশোর খুলনা বেল্টে, কিছুটা ময়মনসিংহ, কিছুটা ঢাকা। সো আমাকে ওর সাথে ফাইট করতে গেলে আমার এই 3টে জায়গায় ফাইট করতে হবে, সিলেক্টিভ ফাইট। হোয়াট এভার রিসোর্সেস আই হ্যাভ, আই ডিপ্লয় অন দ্যাট। সে নাম্বার 3 প্লেয়ার ছিল, ওরে ধাক্কা দিলাম, ধাক্কাতে কিন্তু উই গেইন কোয়াইট আ লট। যখন আমি ওইটাকে এই যে অ্যাটাক বিএল স্ট্র্যাটেজি, তখন হচ্ছে মানে সুপার মানে ধাক্কা দিচ্ছি, হ্যাঁ, আমরা উই গেইন সিগনিফিকেন্ট মার্কেট শেয়ার ফ্রম দ্যাম। যখন এটা হলো, তখন হয় কি, তুমি ফার্স্ট হচ্ছে তুমি নিজের জোরে কিছুটা আগাইছো, নাম্বার 1কে হিট না করে উইকার প্লেয়ারকে আরও উইক করে দিচ্ছ, তুমি আরও স্ট্রেংথ গেইন করলা। দেন ওয়ান্স ইউ হ্যাভ এ সাইজেবল স্ট্রেংথ, তখন আমি কি জিপিকে অ্যাটাক করলাম কীভাবে, যখন আমরা কনফিডেন্স পাওয়া গেছি, টিমও কনফিডেন্স পাওয়া গেছে, আচ্ছা লেটস আইডেন্টিফাই জিপির স্ট্রং মার্কেটটা কোনটা। তখন আমি বললাম জিপির স্ট্রং মার্কেট, যেখানে আমাদের প্রেজেন্স খুব খারাপ ছিল, সেটা হচ্ছে সিলেট। দেন উই পুট ডিসপ্রপোর্শন রিসোর্সেস ইন ওয়ান মার্কেট। জিপিকে হারাইতে পারি কিনা বুঝতে হবে, আমার কিন্তু রিসোর্স লিমিটেড, আমি আমার শেয়ার হোল্ডার চাইলে আমাকে এত টাকা দিবে না, জিপির সাথে আমি সারা বাংলাদেশ নিয়ে ফাইট করবো। আমার মনে হয় যখন আমরা শুরু করি ফাইট, আমাদের মার্কেট শেয়ার ছিল 12%, ওয়েন আই লেফট দ্যাট ওয়েন্ট আপ টু 25%। সিলেটে যেটা হচ্ছে ডমিনেন্ট মার্কেট অফ জিপি। এই যে যখন আমরা একটা জিতলাম, তখন কিন্তু সাহস বাইরে গেল। এখন আমি যেটা আমার উইকেস্ট এরিয়া, ধর নর্দার্ন অ্যান্ড সাউদার্ন পার্ট, সাউদার্নের জন্য তো আমরা অলরেডি বিএলের সাথে ফাইট করে ফেলছি, নর্দার্ন পার্ট জিপির এক চটিয়া ছিল, লেটস গো অ্যান্ড গ্র্যাব দ্যাট মার্কেট। সো ইউ আন্ডারস্ট্যান্ড, ইটস এ গ্র্যাজুয়াল প্রসেস। আমি ইমোশনাল হয়ে নাম্বার 1-এ ফাইট করতে গেলে, হারলে আমি এই যে এখন যে স্ট্রেংথটা গেইন করছি, গেইনিং মার্কেট শেয়ার ফ্রম বাংলা লিঙ্ক, ওইটা আমি কিন্তু করতে পারতাম না। সো নাও এখন রবি ইজ এ ডমিনেন্ট প্লেয়ার ইন দ্য মার্কেট, অ্যাটলিস্ট রেসপেক্টেবল ফিগার। রবি এখন কি সেকেন্ড পজিশন আছে না? স্ট্রং নাম্বার 2। এবং আরেকটা বড় জিনিস হচ্ছে রবি, যেটা আমার থাকার সময় যেটা হয়েছিল, উই টুক দ্য 4G লিডারশিপ, ওয়ার ইজ জিপিস ওভারঅল মার্কেট শেয়ার সিগনিফিকেন্টলি হায়ার দেন রুবি, বাট আমরা কিন্তু 4G-তে একটা ডমিনেন্স নিয়ে নিয়েছিলাম। দ্যাটস হাউ উই রিডিউস দ্য গ্যাপ। সো দ্যাট ওয়াজ আনাদার স্ট্র্যাটেজি। এগুলো ডাইনামিক্সগুলো কারা বুঝবে? যাদের গুড আন্ডারস্ট্যান্ডিং আছে ভলিউম, কস্ট অ্যান্ড রিলেশনশিপ অফ ইচ অ্যান্ড ডিফারেন্ট কম্পোনেন্ট অফ দ্য
business parameters. That's where the CMS adds significant values. আমি আইসিএমবিতে সিএমএ যদি এখন পড়তে আমার ছোট ভাইটাকে পাঠিয়ে দিই, যদি আমার ছোট ভাই অন্য জায়গায় পড়তেছে, মনে করেন আমি আশেপাশে দু একটা ছোট ভাইকে ধরে আইসিএমবিতে আমি সিএমএ পড়তেই পাঠাবো, আমাকে বলেন ওরা এই টাইপের অ্যানালাইসিস করতে পারবে তো ভাইয়া? পারা তো উচিত। এখন শোনো, একটা আমি বলি দুটো জিনিস। একটা হচ্ছে তোমাকে এগুলো শিখাবে, কস্ট, ভলিউম, বিজনেস, প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট, প্রসেস, এই জায়গাগুলো শিখাবে। ওকে, এখন এটা তোমার উপর ডিপেন্ড করবে তুমি এটা কত সুন্দরভাবে অ্যাপ্লাই করতেছো। সে ফর এক্সাম্পল, আমি যদি আমার আগের যেটা রেফারেন্স এক্সাম্পল, আমি যদি এখন রুবিতে জয়েন করার পরে নেটওয়ার্ক কিভাবে চলে, হুইচ ইজ কোর বিজনেস, আমি ওইটা যদি না বোঝার চেষ্টা করি, শুধু আমি আমার প্রসেস নলেজ, কস্ট নলেজ অ্যান্ড প্রোডাক্টিভিটি নলেজ অ্যাপ্লাই করতে চাই, ইট উইল নট বি এফেক্টিভলি বি অ্যাপ্লাইড। সো আমার কিন্তু কোর বিজনেসটা বুঝতে হবে। আমাদের কমন একটা ভুল আছে, আমরা মনে করি আমার তো নলেজটা আছে, এটা আমি এটা অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করলে ইউল গেট এ সাকসেস, বাট ইউল নেভার গেট এ সুপার সাকসেস। সুপার সাকসেসের জন্য যে বিজনেসে তুমি কাজ করতেছো ওই বিজনেসটা বুঝতে হবে, বিউটিফুল। ওই বিজনেসের জন্য মার্কেটে যেতে হবে, মার্কেটারের মতো অ্যাক্ট করতে হবে। আমার বুঝতে হবে মার্কেটারের পেইন কী, আমার বুঝতে হবে সেলসের পেইন কী, আমার বুঝতে হবে সিটিওর পেইন কী। দ্যাট উইল টেক ইউ টু দ্য নেক্সট লেভেল। সো টু আনসার ইউর কোয়েশ্চেন, হ্যাঁ আমি যেগুলো বললাম এগুলো হবে, বাট এটার জন্য একটু এডিশনাল হার্ডওয়ার্ক করতে হবে। সো আজকে ভাইয়া ওভারঅল এখান থেকে যেই পরিমাণ লার্নিং আছে আলহামদুলিল্লাহ, তার মধ্যে থেকে এর আগের বার 2.5 বছর আগে প্লিজ প্লিজ ওটা দেখেন প্লিজ, ওইখান থেকে একটা জিনিস একদম মাথায় ঢুকিয়ে দিছে ভাইয়া, আর সেটা হচ্ছে নো ডিবেট নো ডিসিশন। এটা আমরা মাঝে মাঝেই বলি, এর মধ্যে বলি এটা। আর আজকে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভুল করা এটা তো নেচার, সেটা মেনে নেওয়া এটা হচ্ছে কালচার, আর সেইটার উপর কাজ অ্যাক্ট করা করা সেটা হচ্ছে প্রগ্রেশন।